প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য ফিজিক্স চ্যাপ্টার 3 বল অধ্যায়ের ঘর্ষণ বল রিলেটেড যতগুলো সিকিউ এসেছে, ঠিক আছে, সবগুলো আমি সলভ করে দিব এবং এর পাশাপাশি কিছু বেসিক নিয়ে কথা বলবো, ঠিক আছে। এখন আমরা আজকে বলের যে টাইপ 2 ওইটা নিয়ে শুধু আমরা ঘর্ষণ বল নিয়ে কথা বলবো, ঠিক আছে। এখন এই ঘর্ষণ বলটা কি, ঠিক আছে, এটাকে ইংলিশে বলে ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে, ফোর্স। এখন এই ঘর্ষণ বলটা কি, তো আমরা জানি দুটি বস্তু যদি পরস্পরের সংস্পর্শে এলে, ঠিক আছে, একটি অপরটির উপরে চলতে চাইলে যে বল তাদের গতিকে বাধা দেয় তাই হচ্ছে ঘর্ষণ বল। আর এই ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে, ঠিক আছে। ব্যাপারটা বোঝার জন্য যদি আমি এখানে তোমার একটা চিত্র দেখাই, এই যে এখানে আমরা দেখতেছি একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুটা এখানে আছে, এখন বা চলতেছে, হয় স্থির আছে না হয় চলতেছে। এখন এখানে বস্তুর উপর আমার প্রযুক্ত বল ধরে নিলাম 2 নিউটন, ঠিক আছে, আমি 2 নিউটন বল প্রয়োগ করলাম এবং ঘর্ষণ বল আমাকে তার বিপরীত দিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ বস্তুটাকে ওদিকে যেতে দিচ্ছে না, ঠিক আছে। আর ঘর্ষণ বল তার বিপরীত দিকে সবসময় গতির বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ প্রযুক্ত বলের বিপরীতে কাজ করে ঘর্ষণ বল। এবং ঘর্ষণ বলকে আমরা এফকে অথবা এফের দ্বারা প্রকাশ করি। এফকে মানে হচ্ছে আমাদের কাইনেটিক ফ্রিকশন, আর এফএস হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, অর্থাৎ গতি ঘর্ষণ, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। তো আমরা এটা নিয়ে ডিটেলসে কথা বলবো, কোনটা গতীয় ঘর্ষণ কোনটা স্থিতি ঘর্ষণ। তাহলে আমাদের এখানে যদি 2 নিউটন বল প্রয়োগ করা হয়, ঘর্ষণ বল যদি 1 নিউটন হয়, ঠিক আছে, তাহলে আমাদের কার্যকর বল কত আমরা সেটা বের করব। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এখানে একটা বস্তু যদি থাকে, এই বস্তুর আমরা নিউটনের থার্ড ল অনুযায়ী জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং কি প্রতিক্রিয়া আছে। এখানে বস্তুটা যদি আমাদের স্থির থাকে অ্যাম্বরের বস্তু, তখন বস্তুটার নিচের দিকে পৃথিবী টানে ডব্লিউ ইকুয়াল কি এমজি বলে, ঠিক আছে। আর আমাদের এই ক্রিয়ার অর্থাৎ এই টানার বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে আর যে কথা আমাদের এমজিও সে কথা, তাহলে আর বা ডব্লিউ ইকুয়াল কত এমজি হয়, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া বলের সমান, ঠিক আছে। অর্থাৎ এইখানে যদি এই বস্তুটা হয়, এই বস্তুটার উপরে আমাদের পৃথিবী তার ওজনের সমান বল দিয়ে নিচের দিকে টানে, ঠিক আছে। আমরা জানি ডব্লিউ ইকুয়াল এমজি, এটা হচ্ছে তার বস্তুর ওজন, অর্থাৎ বস্তুটার ওজন ততটুকু বলের নিচের দিকে টানে এবং তার বিপরীতে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হলে তখন এই বস্তুটা কি এখানে থাকে, ঠিক আছে, অর্থাৎ নিচের দিকে নামতেছে না, উপরের দিকে উঠতেছে না, এক জায়গায় থাকবে যদি সমান প্রতিক্রিয়া বল দেয়, অর্থাৎ তলের প্রতিক্রিয়া বল সবসময় লম্ব বরাবর কাজ করে, ঠিক আছে। যার কারণে আর যতটুকু বস্তুর ওজনটাও ততটুকু, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হয়, বস্তুটার এখানে স্থির থাকে, লব্ধিটা স্থির। ওকে, এখন ঘর্ষণ বল কেন তৈরি হয় ওইটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে ঘর্ষণ বল তৈরি হয় যেভাবে অমিশ্রণ তলে ঘর্ষণ বল থাকে সাধারণত। আমরা যদি একটা মসৃণ তল নিই, এখানে ঘর্ষণ বল তেমন থাকবে না। যদি অমিশ্রণ তল নিই, ঠিক আছে, অর্থাৎ বস্তুর পৃষ্ঠে উঁচু নিচু যত খাঁজ কাটা থাকে, ওই খাঁজ কাটার কারণে কি আমাদের অর্থাৎ এরকম আর কি, খাঁজ কাটার কারণে আমাদের কি ঘর্ষণ বল তৈরি হয়। যত বেশি অমিশ্রণ তল থাকবে তত বেশি ঘর্ষণ বল তৈরি হবে। এবার আমরা যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি যদি বস্তুটার ভর যদি আরও বেশি বাড়াই দিই, অর্থাৎ এখানে 2 কেজি ভর আর এইখানে ধরে নিলাম 5 কেজি ভর, ঠিক আছে, তাহলে কার ঘর্ষণ বল বেশি হবে? অবশ্যই যার ভর বেশি তার কি ঘর্ষণ বল বেশি হবে। কারণ হচ্ছে ভর বেশি হওয়ার কারণে এই বস্তুটার 5 কেজি ভরের 2 কেজির তুলনায় বেশি হওয়ার কারণে এই যে এখানে যে খাঁজ কাটাগুলো আছে, এই খাঁজ কাটার মধ্যে কি বস্তুটা কি ঢুকে যাবে, তাই না? যার কারণে কি বস্তুটারে আমি যত বল প্রয়োগ করি ওদিকে সরাতে কষ্ট হবে, অর্থাৎ 2 কেজি ভরের বস্তুকে যে পরিমাণ সরাতে আমার কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে 5 কেজি ভরের বস্তুকে কি ওইদিকে ঠেলে নিতে, অর্থাৎ আমার প্রযুক্ত বলের পরিমাণ বেশি দিতে হবে। অর্থাৎ এখানে যদি আমি 1 নিউটন দিই, তাহলে এখানে দিতে হবে 2 নিউটন, আমি একটু বেশি পরিমাণে কি বল প্রয়োগ করতে হবে। কারণ কি 5 কেজি ভর, এখানে বস্তুটার মধ্যে যত খাঁজ বেশি থাকবে তত বেশি কি
মানে আটকে থাকবে, নিতে কষ্ট হবে। যাই হোক, অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম বস্তুর ভর যত বেশি হবে ঘর্ষণ বল তত বাড়বে। অর্থাৎ ঘর্ষণ বাড়া মানে হচ্ছে বস্তুটারে নিতে আমার কষ্ট হবে, প্রযুক্ত বলের পরিমাণও বাড়িয়ে দিতে হবে, তাই না? এখন আমরা যদি এখানে এই রিলেটেড যে ম্যাথগুলো আসছে যদি আমরা একটু কথা বলি, আমরা প্রথমে যে ম্যাথটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড 25, ঠিক আছে? এখানে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করব শুধু ফিকশনাল ফোর্স নিয়ে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন বরিশাল বোর্ডে যেটা আসছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে লেখা আছে 12 কেজি বরের একটা স্থির বস্তুকে 3200 মিটার দূরে অবস্থিত, ঠিক আছে, 3200 মিটার দূরে অবস্থিত একটা গর্তে ফেলানোর উদ্দেশ্যে এক ব্যক্তি 50 নিউটন বল 8 সেকেন্ড যাবত প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল 2 নিউটন, ঠিক আছে? এখন আমাদের এখানে যদি আমরা এই উদ্দীপক অনুযায়ী একটা চিত্র আঁকি, ধরি এখানে হচ্ছে আমার প্রযুক্ত বল হচ্ছে এফ, ঠিক আছে? এখন আমি এই বস্তুটাকে 12 কেজি, বস্তুটার ভর কত? এই যে বস্তুটার ভর লেখা আছে 12 কেজি, এই 12 কেজি ভরের বস্তুটাকে আমি এফ নিউটন বল প্রয়োগ করে তোমার 3200 মিটার দূরে অবস্থিত এই গর্তে ফেলানোর চেষ্টা করব, ঠিক আছে? এই যে গর্ত, তাহলে এটা হচ্ছে আমাদের 12 কেজি ভরের বস্তু। আমি যদি 32 মিটার নিয়ে যেতে পারি তাহলে কিন্তু গর্তে পড়ে যাবে। এখন এখানে আমার 50 নিউটন বল প্রয়োগ করা লাগতেছে, তাহলে প্রযুক্ত বল এফের মান কত? এফের মান হচ্ছে 50 নিউটন, ঠিক আছে? অর্থাৎ প্রযুক্ত বল এফ ইকুয়াল কত? 50 নিউটন। এখন আমি কত সেকেন্ড ধরে? 8 সেকেন্ড ধরে কি করব? বস্তুটার উপর বল প্রয়োগ করব। তাহলে আমাদের এখানে ওরা বলে দিছে ঘর্ষণ বল কত? আমাদের ঘর্ষণ বল এফকে ইকুয়াল হচ্ছে কত? ঠিক আছে, এফকে ইকুয়াল হচ্ছে 2 নিউটন। অর্থাৎ আমরা স্থিতি ঘর্ষণকে এফ এর দ্বারা প্রকাশ করি, আবার গতি ঘর্ষণকে আমরা এফকে দ্বারা প্রকাশ করি, কাইনেটিক ফ্রিকশনকে এফকে দ্বারা প্রকাশ করি। যেহেতু আমাদের বস্তুটারে কী করতে হবে, আমাদের এখান থেকে সরাই এখানে আনতে হবে, তাহলে এটাকে আমরা ধরো এফকে দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ ঘর্ষণ বল ইকুয়াল কত? এফকে ইকুয়াল হচ্ছে 2 নিউটন। এখন আমাদের স্থির বস্তু ছিল তো, তার মানে আদিবেগ, বস্তুটার আদিবেগ কত? আদিবেগ স্থির বললে বস্তুটার আদিবেগ হচ্ছে কত? ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমাদের এখানে যে কথাটা সেটা হচ্ছে আমরা প্রযুক্ত বল, কার্যকর বল এবং ঘর্ষণ বল এই তিনটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? তো প্রযুক্ত বল, ঘর্ষণ বল, কার্যকর বলটা কি? আমি যদি এখানে ধরো যে কোনো একটা বস্তুর উপর, ধরো 12 কেজি বড় বস্তুর উপর আমি এখানে 50 নিউটন বল প্রয়োগ করছি, কত? 50 নিউটন বল। তারপর ঘর্ষণ বল যদি আমার এখানে 10 নিউটন হয়, আমি বল প্রয়োগ করছি 50 নিউটন, আমার ঘর্ষণ বল হচ্ছে 10 নিউটন, তাহলে আমার কার্যকর বল কত? ঠিক আছে, কার্যকর বল হবে 40 নিউটন, ঠিক আছে? কীভাবে? কারণ এটা ছিল এফ, ঠিক আছে? এটা কি ছিল? প্রযুক্ত বল। আর আমার ঘর্ষণ বল কী কত? এফকে ইকুয়াল কত? 10 নিউটন। কার্যকর বল কত? এফ প্রাইম ইকুয়াল কত? 40 নিউটন। অর্থাৎ আমি যদি প্রযুক্ত বল থেকে আমাদের ঘর্ষণ বলটা বিয়োগ দিয়ে দিই তাহলে কিন্তু আমি আমাদের কার্যকর বল বা ইফেক্টিভ ফোর্স পাবো। কেমন? এখন কার্যকর বলকে আমরা এফ প্রাইম দ্বারা প্রকাশ করি, তাহলে এফ প্রাইম ইকুয়াল হচ্ছে প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল থেকে যদি আমরা প্রযুক্ত বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করতেছি আর ঘর্ষণ বলকে আমরা এফকে দ্বারা প্রকাশ করতেছি, তাহলে কার্যকর বল এফ প্রাইম ইকুয়াল হবে এফ মাইনাস কত? এফকে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তাহলে আমি যদি এখানে বাংলা একটু লিখে দিই, আমাদের কার্যকর বল বলতে যতটুকু বল লাগে আর কি বস্তুটারে নিতে, হ্যাঁ, যতটুকু বল কাজ করে। মূলত 50 নিউটন বল প্রয়োগ করা হলে যদি আমাদের 40 নিউটনে ঘর্ষণ বল হয় তাহলে কার্যকর বল 10 নিউটন, অথবা 10 নিউটন যদি ঘর্ষণ বল হয় তাহলে কার্যকর বল 40 নিউটন। অর্থাৎ যেই বলে বস্তুটা চলে যাবে একদিক থেকে আরেক দিকে, তাহলে আমাদের এখানে কার্যকর বল ইকুয়াল কী হবে? প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল সবসময় কি আমাদের বস্তুটার উপর যে দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে তার বিপরীত দিকে কাজ করবে। অর্থাৎ আমি প্রযুক্ত বল যদি এদিক থেকে দিই, ঘর্ষণ বলটা হবে আমাদের এদিকে। তাহলে ঘর্ষণ বল কতটুকু ছিল? ঘর্ষণ বল ছিল 2 নিউটন, প্রযুক্ত বল কত? 50 নিউটন, ঠিক আছে? ওকে, ঘর্ষণ বল কত? 2 নিউটন, প্রযুক্ত বল কত? 50 নিউটন। তাহলে আমরা এখানে আমাদের বের করতে বলছে 8 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত, তার মানে বেগ চাইছে, বেগের মান বের করতে হবে। বেগ ইকুয়াল আমরা জানি বি ইকুয়াল ইউ প্লাস এটি, তাই তো?
এখন আমাদের কি লাগবে, এটা লাগবে। এটা তো আমরা জানি না, আদিবেগ তো দিয়ে দিয়েছে স্থির, স্থির মানে কত 0। তারপর সময়, সময় তো দিয়ে দিয়েছে 8 সেকেন্ড ধরে কি করা হলো, ওকে। কিন্তু আমাদের এখানে এটা নাই, তো এটা কার থেকে বের করতে পারবো, আমরা জানি এটা এখান থেকে বের করা যাবে, অর্থাৎ এই সূত্র থেকে আমরা এটা বের করতে পারবো। এখন আমাদের এই যে এফ প্রাইম যা, হ্যাঁ, এই এফ প্রাইমটা কি মানে কার্যকর বল ছিল না, এই কার্যকর বল এফ প্রাইমের মান হচ্ছে গিয়ে এম এ, ঠিক আছে। এফ প্রাইম ইকুয়াল কি এম এ, কারণ এই ত্বরণে তো বস্তুটাকে গেল, তাই না, এই পাশ থেকে পাশে। তাহলে কার্যকর বলকে আমরা এফ প্রাইম দ্বারা প্রকাশ করি, এবং এফ প্রাইম মানে কি এম এ, ঠিক আছে। এফ প্রাইম মানে এম এ, বুঝেছে। তাহলে কার্যকর বল কি এফ প্রাইম, আর এফ প্রাইম মানে কি এম এ, ঠিক আছে। আর এম এ মানে কি, এম এ মানে হচ্ছে প্রযুক্ত বল কত এফ, আর ঘর্ষণ বল কত এফ কে। তাহলে এম এ পাবো যদি আমি প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বিয়োগ দিয়ে দিই, ওকে। তাহলে আমরা জানি এফ প্রাইম ইকুয়াল এফ মাইনাস এফ কে, এফ প্রাইমের ভ্যালু কত এম এ, আর আমাদের প্রযুক্ত বল কত 50, আর এফ কে ইকুয়াল কত 2 নিউটন। অর্থাৎ আমরা দিয়ে দিয়েছি 50 নিউটন হচ্ছে আমাদের প্রযুক্ত বল, আর ঘর্ষণ বল হচ্ছে আমাদের 2 নিউটন। আর আমাদের এখান থেকে এফ প্রাইমের ভ্যালু অর্থাৎ কার্যকর বলের ভ্যালু হচ্ছে এম এ। তাহলে এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে ত্বরণটা বের করব। কারণ ত্বরণটা কেন বের করব, এই যে আমাদের এই সূত্রতে লাগবে ত্বরণ, ঠিক আছে। তাহলে এই কল কত 48 বাই কত বস্তুটার ভর, ভর কত 12, কারণ কি 12 কেজি ভরটা দিয়ে দিছে, অ্যামিক্যাল কত 12 কেজি, ওকে। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে বস্তুটার ত্বরণ 4 মিটার পার সেকেন্ড। এই ত্বরণটা যদি আমি এখানে বসাই দিই, তাহলে কিন্তু 1 নং যদি বসাই দিই, তাহলে কিন্তু আমরা বস্তুটার বেগ পেয়ে যাব, ঠিক আছে। বস্তুটা যে বেগে চলে অর্থাৎ শেষ বেগটা পাবো, ঠিক আছে, শেষ বেগ, ওকে। তাহলে 8 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত 32 মিটার পার সেকেন্ড হবে। এখন পরবর্তী প্রশ্নটা ছিল এরকম, ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা, মানে হচ্ছে বস্তুটা এখান থেকে যদি 50 নিউটন বল প্রয়োগ করে 8 সেকেন্ড ধরে, তাহলে বস্তুটাকে মানে এম্বরের বস্তুটাকে কি গর্তে ফেলতে পারে কিনা, অর্থাৎ উদ্দেশ্য সফল হবে কিনা এটা বের করতে বলছে। তো আমরা চলো এটা সলভে যাই। প্রথম কথা হচ্ছে এটা গ থেকে গর সাথে রিলেটেড, অর্থাৎ গ থেকে পাই ত্বরণটা কত ছিল 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না, 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো এখন বেগ কত ছিল, বেগ হচ্ছে আমরা পেয়েছি শেষ বেগ ছিল 32 মিটার পার সেকেন্ড, আদি বেগ কত 0 পেয়েছি। এখন 8 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। 8 সেকেন্ডে মূলত এই বস্তুটা কতটুকু দূরত্ব যায়, আমাদের কিন্তু মোট হচ্ছে 32 মিটার দূরত্ব, অর্থাৎ এইখান থেকে আমাদের এই প্রযুক্ত বল যেখানে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ বস্তুটা আদি অবস্থায় যেখানে ছিল এই মোট দূরত্ব হচ্ছে 3200 মিটার। আমাদের কিন্তু এখানে আমরা এই 8 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করব। তাহলে 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এসিক্যাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন কথা হচ্ছে কেন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করছি, আমি তো সূত্র আরও আছে এসিক্যাল ভিটি, আবার এসিক্যাল আমাদের বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s, ওইটা অ্যাপ্লাই করি নাই, এটা অ্যাপ্লাই করি নাই, আবার এসিক্যাল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এটাই তো আছে, অনেকগুলো সূত্র আছে, কিন্তু আমি সরণের সূত্র এটা অ্যাপ্লাই করলাম কেন, এটা অ্যাপ্লাই করছি এই কারণে আমার যদি কখনও প্রশ্নে আমাদের ত্বরণ উল্লেখ করে দেয়, অর্থাৎ কোনো একটা ত্বরণের মান দেয়া দেয়, ত্বরণ মান আমরা কেমনে পেলাম, ওই যে আমাদের এখানে গ থেকে পেলাম, যদি ত্বরণটা দিয়ে দেয় ফিক্সড, ঠিক আছে, তাহলে আমি কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করবো এসিক্যাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইউ তো 0, টিও ইউ 0 হওয়ার কারণে টির সাথে গুণ করলে এটা শেষ, কিন্তু আমাদের হাফ আছে, এই আছে, এর মান কত 4, আর আমাদের টি তো 8 সেকেন্ড ধরে বস্তুটার উপর বল প্রয়োগ করা হয়েছে, তাহলে 8 সেকেন্ড দ্বারা যদি আমি বড় করে দিই আমি কত 128 মিটার পাবো। তাহলে আমরা দেখতেছি বস্তুটারে ওই ব্যক্তিটা মাত্র 128 মিটার নিয়ে গেল, ঠিক আছে, কতটুকু 8 সেকেন্ড ধরে কি করার পর 8 সেকেন্ডে সে মাত্র 128 মিটার গেল, কেমন। এখন প্রশ্ন হচ্ছে বস্তুটা কি আসলে এখানে গর্ত পড়বে, এখন উত্তরটা হচ্ছে আমরা বস্তুটার উপর প্রযুক্ত বল 50 নিউটন বল প্রয়োগ করাইছে না, এরপর কি যখন বল প্রয়োগ শেষ বস্তুটা কি স্থির হয়ে যাবে, না, আসলে বস্তুটা স্থির হবে না, বস্তুটা আরও কি অনেক, যেমন আমরা যখন সাইকেলের ব্রেক ধরি সাথে সাথে কি সাইকেলটা অফ হয় না, একটু সামনে যাইয়া তারপর অফ হয়, তেমনি প্রযুক্ত বল 50 নিউটন ছিল, সাথে সাথে কি বস্তুটা স্থির হয়ে যাবে প্রযুক্ত বল বন্ধ করে দিলে, না, আসলে বস্তুটা আরেকটু সামনে যাবে। তাহলে আর কতটুকু যায়, কতটুকু গেলে 3200 মিটার অতিক্রম করতে পারে কিনা আমরা দেখি, ওকে। তাহলে নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। আমরা খেয়াল করি এখানে 12 কেজি ভরের বস্তুটারে আমরা কি গর্তে পালাবো, এই গর্তে ফেলবো। এখন আমি মোটামুটি 128 মিটার নিতে পেলাম প্রযুক্ত বল, অর্থাৎ 50 নিউটন বল প্রয়োগ করে, কিন্তু আমাদের এখানে
আরও নিতে হবে। তো নিতে হলে আমাদের আর কতটুকু পথ বাকি, তাহলে মোট হচ্ছে এখান থেকে এখানে মোট দূরত্ব 32 মিটার, অর্থাৎ পুরো পথটা হচ্ছে 3200 মিটার। এখান থেকে যদি আমি 128 মিটার যাই তাহলে আর বাকি কতটুকু আছে, 3200 থেকে যদি আমরা 128 মিটার বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 2072 মিটার এখনও বাকি। আচ্ছা, তো আমি তো প্রযুক্ত বল বন্ধ করে দিলাম, তাহলে কি পরবর্তী সময় কি বস্তুটা আরেকটু যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, কারণ কি বস্তুটা সাথে সাথে স্থির হয় নাই। পরবর্তী সময়ে আমাদের আদি বেগটারও ধরতে হবে, ওইখানে যে আমাদের শেষ বেগটা ছিল, অর্থাৎ আমরা এখানে যে শেষ বেগটা পেলাম এইটাই হবে কি আদি বেগ পরবর্তী সময়ের জন্য, ঠিক আছে? কারণ এইটা 50 নিউটন বল প্রয়োগ করা অবস্থায় ছিল এই বেগটা, এখন তো আমি আর প্রয়োগ করতেছি না, তাহলে এইটাই হবে কি ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে? আদি বেগ হবে, কারণ কি আমাদের এইখানে এ পর্যন্ত যাওয়ার পর এখানে আদি বেগ হয়ে যাবে কত, 32 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে শেষ বেগটা কত? শেষ বেগ তো মানে হচ্ছে বস্তুটা কোনো এক জায়গায় স্থির হয়ে যাবে, হয় গর্তে পড়বে, না হলে এখানে কোথাও এসে স্থির হয়ে যাবে, অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড হবে। তাহলে আমরা এটা ধরে, এখন তো প্রযুক্ত বল নাই বিধায় ওই যে শেষ বেগটা ছিল এটাই আদি বেগ, ঠিক আছে? তাহলে বস্তুটা আদি বেগ কত? আদি বেগ ইকুয়াল হচ্ছে আমাদের 32 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? শেষ বেগ যেহেতু বস্তুটা পড়েই যাবে বা স্থির হয়ে যাবে, শেষ বেগটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমরা কি বের করব? আমরা বের করব আমাদের পরবর্তী সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ প্রযুক্ত বল ছাড়াই, ঠিক আছে? পরবর্তী সময় ইকুয়াল হচ্ছে 32 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ হচ্ছে এত। এখন এই অবস্থায় আমরা কি কোন সূত্র অ্যাপ্লাই করব, কি এটা নাকি এটা? মূলত আমরা এখানে আমাদের কোনো সময়ের কথা বলে নাই পরবর্তী সময়ে, যেহেতু সময়ের কথা বলে নাই আমরা এখানে সিকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কি এখানে আমরা টিটা জানা নাই, টিটা হচ্ছে আননোন অবস্থায় আছে। কারণ আমরা 8 সেকেন্ড ধরে যেটা বল প্রয়োগ করেছে সেটার সময়টুকু জানি, ঠিক আছে? 50 নিউটনের সময়টুকু জানি 8 সেকেন্ড, কিন্তু এরপরে যে বল প্রয়োগ করা হয়েছে ওটা আমরা বল প্রয়োগেরটাও জানি না, বল প্রয়োগ কতটুকু রয়েছে সেটাও জানি না, তারপর আমরা সময়টাও জানি না, তারপর হচ্ছে কি আমরা শুধু আদি বেগটা জানি, ঠিক আছে? শেষ বেগটা জানি। ওকে, তাহলে আমরা এই সূত্রটার কাছে যাবো, ভি স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 2s। এখন কাহিনী হচ্ছে ভাই আমি সব কিছু বের করলাম কিন্তু আমার তো এই জানা নাই, ঠিক আছে? এমনকি আমি আগেরটা ধরে করব না, অসম্ভব, কারণ হচ্ছে আমি যে মুহূর্তে 50 নিউটন বল প্রয়োগ করছি সেই মুহূর্তে এটা কাউন্ট করা হয়েছে এখান থেকে বস্তুটা আসতে, কিন্তু এরপরে যে এটা কাউন্ট করব সেটা অবশ্যই আমার ওই যে বন্ধ করা অবস্থায় যে বল প্রয়োগ, তবে আমি 50 নিউটন বল অফ করে দিছি না, এরপর তো কিছু একটু দূরে যাবে, ওই ত্বরণটা আমরা বের করে নিয়ে আসতে হবে। এবং কীভাবে বের করব? তো আমরা এখানে এফ প্রাইম ইকুয়াল আমরা জানি এফ মাইনাস এফকে, তো এখানে আমাদের এটা স্মল হবে। তো আমাদের এখানে এটা কি ছিল? এটা ছিল আমাদের কার্যকর বল, ঠিক আছে? কার্যকর বল। ওকে, কিন্তু আমাদের ঘর্ষণ বলটা কিন্তু থাকবে এখানে, ঘর্ষণ বলটা কিন্তু সবসময়ের জন্য ফিক্সড, কত? 2 নিউটন। তাহলে ঘর্ষণ বলটা আমি লিখে দিই, এফ কেটা হচ্ছে 2 নিউটন। ওকে, 2 নিউটন। তাহলে আমাদের প্রযুক্ত বল তো 0, তাই না? কার্যকর বলটা বের করব, প্রযুক্ত বল 0, কিন্তু ঘর্ষণ বলটা আমাদের আছে, আবার কার্যকর বলটা কত? কার্যকর বলটা আমরা জানি না, ঠিক আছে? তাহলে এফ প্রাইম ইকুয়াল কি আমাদের এফকে, তাহলে কার্যকর প্রযুক্ত বল 0, ঘর্ষণ বল আমাদের কত? এফকে এর মান কত? 2 নিউটন, আর আমাদের এফ প্রাইম মানে কত? এম এ। এখন বস্তুর বল তো সবসময় ফিক্সড, বস্তুর বল তো 12 কেজি এ, কিন্তু এটা প্রাইম ধরবো, ঠিক আছে? কারণ এ একবার বের করছি, এখন আর একবার বের করতেছি কোন অবস্থার জন্য? ওই যে বল অফ করে দেওয়ার পর থেকে, ঠিক আছে? ওই ত্বরণটা বের করব। তাহলে এম এ প্রাইম অর্থাৎ কার্যকর বল ইকুয়াল -2 নিউটন, তাহলে আমাদের এখানে এ প্রাইম ইকুয়াল কত আসবে? -2 বাই কত? 12। অর্থাৎ আমরা মোটামুটি এতটুকু ত্বরণ পাচ্ছি কোন সময়ে? আমাদের ওই যে সময় বলটা স্টপ করা হয়েছে। তাহলে এটা আমি এখানে বসাতে হবে, এস ইকুয়াল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2a। তাহলে আমাদের বির মান শেষ বেগ কত? শেষ বেগ 0, কারণ কি বস্তুটা স্টপ। আর আদি বেগ কত? আদি বেগ ওইখানে শেষ বেগ যা তা নিয়ে চিন্তা করতে হবে। তারপর আমাদের 2 ইন্টু এর মান কত? এত। আমরা মোটামুটি ক্যালকুলেট করলে আমরা 3072 মিটার দেখব, অর্থাৎ আমাদের এখানে, ঠিক আছে, 3072 মিটার লাগবে। 3072 মিটার এই যে এখানে যেটা আসছে, ঠিক আছে? মোটামুটি আমরা বস্তুটা এই যে মাত্র কত সেকেন্ডে, অর্থাৎ বল না প্রয়োগ করা অবস্থায় কিন্তু সে 3072 মিটার অতিক্রম করছে, ঠিক আছে? তার মানে এতটুকু অতিক্রম করতে পারবে। তো এতটুকু যদি অতিক্রম করে আমাদের আর লাগবে কত? 2072 মিটার। এখানে অলরেডি সে 3072 মিটার যাবে,
তাহলে কি আমাদের এই গত তো পড়বে আরও সামনের দিকেও যাবে, ঠিক আছে? তাহলে বস্তুটার অবশিষ্ট পথ অতিক্রম করতে পারবে। সহজ কথা হলো এটা। 2072 মিটার হচ্ছে এই পর্যন্ত। তাহলে এখানে পাইছি আমরা অতিক্রম 3072। তাহলে সে 3072 মিটার অতিক্রম করার সে ক্যাপাসিটি অর্জন করতেছে, ঠিক আছে? তো গত তো পড়বেই স্বাভাবিক। ওকে, আমরা অনেক সময় ধরে অঙ্কটা করছি। এরপরে যদি আমরা কুমিল্লা বোর্ড 24 সালের অঙ্কটাতে যাই, একদম সেম অঙ্ক, ঠিক আছে? তো অঙ্কটা কেমন দেখো, একটু চিন্তা করো। কুমিল্লা বোর্ড 24 আসছে, এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরে একটা বস্তুকে 584 মিটার দূরের একটা বক্সে ফেলার উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল 3 নিউটন। কি ওই অঙ্কটার এই অঙ্কটা একই না? হ্যাঁ, অবশ্য অঙ্কটা একই, কারণ অঙ্কগুলো রিপিট হয় সাধারণত। এখন আমাদের এইখান থেকে যেতে হবে বস্তুর উপর পথের ঘর্ষণ সহগ নির্ণয় করতে হবে, যেটা আমরা সূত্রটা জানতে হবে আগে। তো সূত্রটা কি, আমরা সূত্রটা নিয়ে যদি একটু কথা বলি, আমাদের যে পথের ঘর্ষণ বল 2 নিউটন, এই গতি ঘর্ষণ সহগটা কি, ঠিক আছে? এটা নিয়ে একটু কথা বলি। আমরা গতি ঘর্ষণ যদি বুঝতে চাই, আমাদের ঘর্ষণ কয় ধরনের? ঘর্ষণ হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে ঘর্ষণ অনেক ধরনের আছে, আবর্ত ঘর্ষণ আছে, তারপর গতি ঘর্ষণ আছে, স্থিতি ঘর্ষণ। আমরা মোটামুটি গতি ঘর্ষণ এবং স্থিতি ঘর্ষণ আমাদের লাগে, ঠিক আছে? তো আমাদের যদি ধরো এখানে একটা বস্তু থাকে, তাই না? এটা যদি বস্তু থাকে, আমরা আগে বলছিলাম, এটা যদি বস্তু থাকে একটা তলের উপর, তো এর উপর ধরো এম্বরের একটা বস্তু, এর তো পৃথিবীর টানতেছে, তাই না? W=mg, বস্তুর ওজনের সমান বলে পৃথিবীর টানে। তো বস্তুটা কেন এখানে স্থির? বস্তুটা তো নিচে পড়ে যাইতে পারতো, পৃথিবীর টানতেছে। যেমন আমি এখানে স্থির হয়ে বসে আছি, আমি তো নিচের দিকে চলে যেতে পারতাম, যেহেতু আমার পৃথিবীর টানতেছে। মূলত আমি নিচের দিকে যাই না এই জন্য, কারণ কি আমার ওজনের ঠিক সমান বিপরীত প্রতিক্রিয়া বল আছে, ঠিক আছে? পৃথিবী যে টানতেছে, টানার বিপরীত প্রতিক্রিয়া বল আছে। কী প্রতিক্রিয়া বল সেম হওয়ার কারণে আমি এখানে স্থির আছি। অর্থাৎ এই যে মানে এই যে বস্তুটা, এই বস্তুটার উপর প্রতিক্রিয়া বলকে আমরা আর দ্বারা প্রকাশ করি। লম্বভাবে প্রতিক্রিয়া বল হচ্ছে আর, ঠিক আছে? আর পৃথিবী কাজ করতেছে এদিকে, আবার বস্তুটার কি উল্টো দিকে, বস্তুটার উল্টো দিকে প্রতিক্রিয়া বল কত আর। অর্থাৎ কী প্রতিক্রিয়া বল সেম হওয়ার কারণে আমাদের এই বস্তুটা এখানে স্থির আছে, ঠিক আছে? যদি এই প্রতিক্রিয়া বলটা বেশি হয়ে যেত, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এখানে, অর্থাৎ আর এর পরিমাণ যদি বেশি হয়ে যেত, তাহলে বস্তুটা কি এখানে নিচে পড়ে যেত, ঠিক আছে? অর্থাৎ কী প্রতিক্রিয়া বল যদি ভিন্ন ভিন্ন হইতো, হয় উপরের দিকে উঠে যেত, নাহলে নিচের দিকে নেমে যেত, ঠিক আছে? যাই হোক, এখানে আমাদের আরটা কি mg এর সমান সবসময়, ঠিক আছে? আর যতটুকু mg ততটুকু, অর্থাৎ প্রতিক্রিয়া বলটা বস্তুর ওজনের সমান। যাই হোক, এখন তাহলে আমরা কি বুঝলাম? এখানে যদি এম্বরের বস্তুটার ভর যদি অনেক বাড়ায় দিই, ঠিক আছে, তাহলে কিন্তু বস্তুটারে আমি এই যে অমসৃণ তলে যে এটা আটকে রয়েছে আরও আটকে যাবে। আমি যত বল প্রয়োগ করি বস্তুটা আমি সরাতে কষ্ট হবে। মানে হচ্ছে আমি এখানে বস্তুটার যত ভর বাড়িয়ে দেবো, 2 কেজি 3 কেজি 4 কেজি এরকম করে ভর বাড়িয়ে দিলে বস্তুটা আমি এখান থেকে নিতে কষ্ট হবে অমসৃণ তল দিয়ে, কারণ কি এটা আরও ভিতরে প্রবেশ করে ফেলা আটকে যাবে আর কি। তো তাহলে আমরা বলতেছি যে বস্তুটার ঘর্ষণ বল কখন বাড়বে, অর্থাৎ এফ বা এফকে কখন বাড়বে? আমি যদি বস্তুটার উপর কি বস্তুটার এই যে এমের পরিমাণ যদি ভাড়া দিই, ঠিক আছে, অর্থাৎ এমের পরিমাণ ভাড়া মানে তো আর বাড়ছে, তাই না? তাহলে এফ প্রপোর্শনাল কি আর বলা যায়, এফ এস প্রপোর্শনাল আর বলা যায়। অর্থাৎ ঘর্ষণ বলটা, এই যে এফ এস হচ্ছে ঘর্ষণ বলটা যদি আমাদের প্রতিক্রিয়া বলের সমানুপাতিক সম্পর্ক হয়, অর্থাৎ প্রতিক্রিয়া বল বাড়াবে কখন? যখন আমি ভরের মানটা বাড়াই দিব, তাই না? ভর যদি আমি বাড়াই দিই, প্রথম আমি আরটা mg এর সমান পাইছি কীভাবে? কারণ কি আমরা জানি বস্তুর ওজন হচ্ছে mg, আর বস্তুর ওজন mg মানে হচ্ছে আর, ঠিক আছে? ক্রিয়া প্রতিক্রিয়া সমান বলেন নিউটন থার্ড ল অনুসারে আমরা দুটার সমান লিখতে পারি R=mg। তাহলে R=mg হলে আমি যদি এখানে জিতো ফিক্স 9.8, এখন আমি যদি এখানে 2 3 এভাবে ভাড়াই দিই, তাহলে কিন্তু আমাদের প্রতিক্রিয়া বল কি বেড়ে যাবে। তাহলে আর যদি বাড়ে, তা এম যদি বাড়ে আরও বাড়বে। তো আর যদি বাড়ে তাহলে কি আমাদের এফএসও বাড়বে। কেন? কারণ যত আমি ভর বাড়াবো তত আমাদের প্রতিক্রিয়া বল বাড়বে, আর প্রতিক্রিয়া বল বাড়লে আমাদের কি ঘর্ষণ বলও বাড়বে। কারণ কি বস্তুটা কি ভিতরে ঢুকে যাবে, ভরের কারণে, ওজনের কারণে বস্তুটা কি নিচের দিকে ঢুকে যাবে। অর্থাৎ আমি এটা বেশি সময় নিয়ে করাচ্ছি, এখানে সূত্রটা কীভাবে আসলো? এফএস প্রপোর্শনাল যদি আর হয়, ঠিক আছে, আমি যদি এখানে এই এফএসটা প্রপোর্শনাল চিহ্নটা উঠাইতে চাই,
তাহলে মিউ দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ মিউ আর, ঠিক আছে। অর্থাৎ আমি একটা ধ্রুবকে নিয়ে আসছি, এই প্রশ্নটা ওটা দিয়ে আমি একটা কি ধ্রুবক নিয়ে আসছি, ওই ধ্রুবককে মূলত আমাদের কি বলে, মিউ বলে, ঠিক আছে। কি বলে, মিউ বলে। অর্থাৎ আমি যদি এটা এফ এস হয় তাহলে এটা হবে মিউ কে, আর যদি এটা এফ কে হয় তাহলে হবে মিউ, সরি, এটা যদি এফ এস হয় এটা হবে মিউ এস, আর যদি এটা এফ কে হয় তাহলে এটা হবে মিউ কে, ঠিক আছে, ইন্টু আর। তাহলে আমরা মোটামুটি কি সূত্রটি নিয়ে একটু কথা বললাম, ঠিক আছে। যাই হোক, তাহলে মিউ কে এখানে প্রযুক্ত বলটা কতটুকু, প্রযুক্ত বল হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে 10 নিউটন, 2 কেজি বড় বস্তুর উপর প্রয়োগ করা হয়েছে, আর সময় হচ্ছে 10 সেকেন্ড দাবত। এখন ঘর্ষণ বল কত, ঘর্ষণ বল হচ্ছে এফ কে ইকুয়াল 3 নিউটন। এগুলো প্রশ্ন সব দিয়ে দিছে। এখন বস্তুটা ওজনের প্রতি ওজন কতটুকু, ডব্লিউ ইকুয়াল এম জি, আর ডব্লিউ ইকুয়াল এম জি মানে কত আর, ঠিক আছে। তাহলে আর এর মান কত, এম জি। এখন আমরা তো জানি এখানে ডব্লিউ যে কথা আরও সে কথা, তার মানে এখানে আমরা কি ডব্লিউ এর পরিবর্তে আর লিখতে পারি, তাই না। ওকে, তাহলে ডব্লিউ এর পরিবর্তে কী লিখতে পারি, আর লিখতে পারি। তাহলে আমরা জানি এফ কে ইকুয়াল হচ্ছে মিউ কে ইন্টু কি আর, এই যে আমরা এই কিছুক্ষণ আগে যে সূত্রটা পাইছি, এফ কে ইকুয়াল মিউ কে, অর্থাৎ এফ কে ইকুয়াল হচ্ছে মিউ কে ইন্টু আর, আর মানে ডব্লিউ, আর মিউ কে মানে কি, ওই যে ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক, যেটা আমি এই ধ্রুবক হিসেবে বের করছি, আর এফ কে কি ঘর্ষণ। তাহলে আমরা এখান থেকে ঘর্ষণ সহগটা বের করতে পারবো, বা ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ ধ্রুবক বা ঘর্ষণ সহগ। তাহলে এফ কে ইকুয়াল মিউ কে ইন্টু কি আর, তাহলে মিউ কে ইকুয়াল হচ্ছে এই যে মিউ কে ইন্টু আর ইকুয়াল যদি আমাদের কি হয়, এফ কে হয়, ধরো দেখি এখানে এ মিউ কে ইন্টু আর ইকুয়াল হচ্ছে যদি আমাদের এফ কে হয়, তাহলে আমাদের মিউ কে ইকুয়াল কী হবে, মিউ কে ইকুয়াল হবে এফ কে ডিভাইড বাই কি আর, হবে না, হবে কি না। আর এখানে ডব্লিউটা রুটে দিয়ে যদি আমরা আর বলি, সমস্যা আছে নাই। তাহলে এফ কের মান কত, 3 দিয়ে দিছে, এই যে 3 দিয়ে দিছে। আর আমাদের এম এর মান কত, বস্তুর ভর 2 কেজি, এই যে বস্তুর ভর 2 কেজি, কই এই 2 কেজি ভর। আর আমাদের জি কত 9.8, অর্থাৎ আমাদের এখানে ঘর্ষণ সহগ আসবে 0.153, আর এর কোনো একক নেই, ঠিক আছে, একক নেই, বুঝতে হবে, ঘর্ষণের কোনো একক নেই। কারণ হচ্ছে আমাদের এখানে উপরে আমরা কি বস্তুর বলের একক নিউটন পাবো, নিচে নিউটন পাবো, নিউটন বাদ দিলে তো ঘর্ষণের একক, ঘর্ষণ সহগের একক নেই, তাই না, একক নেই, মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এরপর পরের প্রশ্নটা হচ্ছে একদম আমাদের আগেরটার মতো, ওই ব্যক্তির উদ্দেশ্যে সফল হবে কি না, ঠিক আছে। আমি এখন একটু বেসিক বুঝাতে সময় নিচ্ছি, পরে কিন্তু আমাদের আর লাগবে না, আমরা টানার পর কি বাকি বোর্ডগুলো সলভ করে ফেলবো। একটু সময় নিয়ে সবাই খাতা কলম নিয়ে বসো এবং কি ভালো করে দেখো ওই ব্যক্তির উদ্দেশ্যে সফল হবে কিনা, মানে ব্যক্তিটা কি তোমার এই 2 কেজি বড় বস্তুটাকে কি গর্তে পালাতে পারবে কিনা, এটা হচ্ছে গর্ত ছিল। ওকে, দেখা যাক, আমরা যদি পরবর্তী পেজে যাই, আমরা খেয়াল করি আমাদের এখানে প্রযুক্ত বলটা হচ্ছে গিয়ে কত, প্রযুক্ত বল এফ ইকুয়াল হচ্ছে 10 নিউটন, সময় হচ্ছে গিয়ে আমাদের ছিল টি ইকুয়াল 10 সেকেন্ড ধরে কাজ করা হয়েছে। এখন আমি বস্তুটার উপর বল প্রয়োগ করলে বস্তুটার কত মিটার দূরত্ব অতিক্রম করতে পারি, ধরো এটা নাই, হ্যাঁ 2 কেজি ভরের উপর আমি 10 সেকেন্ড ধরে কী করছি, আমি মোটামুটি কতটুকু দূরত্ব অতিক্রম করে গর্তে ফেলতে পারবো, নাকি গর্তের কাছাকাছি যাব 10 সেকেন্ডে দেখি কতটুকু আসে। তাহলে এই 10 সেকেন্ড অতিক্রম দূরত্ব এসিক্যাল ইউটি প্লাস হাফ স্কয়ার। এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে স্যার এখানে এইটা কেন ব্যবহার করা হয়েছে, আরে ভাই এইটা আমরা এখান থেকে বের করতে পারবো, কীভাবে বের করবো, আমাদের তো প্রযুক্ত বল দেয়া আছে 10 নিউটন, তারপর ঘর্ষণ বলও দিয়ে দিছে, ঘর্ষণ বল কত মেবি 3 নিউটন ছিল, এফ কে ইকুয়াল কত 3 নিউটন। ওকে, তো আমরা তো জানি যে এফ প্রাইম ইকুয়াল এফ মাইনাস এফ কে, মানে কি আমাদের কার্যকর বলকে আমরা প্রকাশ করছি এফ প্রাইম দ্বারা, আর এফ হচ্ছে কি আমাদের প্রযুক্ত বল, ঠিক আছে। আর এফ কেটা কি, এফ কেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, ঠিক আছে, এটা ছিল ঘর্ষণ বল। তো এখন কথা হচ্ছে এফ প্রাইম ভ্যালু যদি এম এ হয়, এফ প্রযুক্ত বল যদি 10 হয়, এফকে যদি 3 হয়, মোটামুটি আমরা এখান থেকে এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে 10 মাইনাস 3, আর এখানে এমটা বসা দিলাম, 10 7 2, তারপর 3.5 মিটার সেকেন্ড ইনভার্স 2 আসতেছে, তাই না, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে মানটা আসছে এটা যদি আমরা এখন এখানে বসাই দিই, তাহলে কিন্তু আমাদের এই যে 10 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, এই যে 175 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা এখন দেখতেছি এই বস্তুটা এই পর্যন্ত আসছে, কিন্তু আমাদের গর্ত তো এখানে, এখন আমাদের মোট দূরত্ব কত, তো আমরা যদি একটু পিছনে ব্যাক করি, আমাদের এখানে মোট দূরত্ব ছিল 584 মিটার, ঠিক আছে।
তাহলে পথ বাকি কতটুকু? মোট হচ্ছে 584 মিটার, এই যে 584 মিটার। আর বাকি পথটুকু বের করব, 175 মিটার গেল, তাহলে আরও কি 409 মিটার আছে। তাহলে 10 সেকেন্ড পরে বেগটা বের করব। তাহলে 10 সেকেন্ড পরে বেগটা হচ্ছে ভি = ইউ প্লাস এটি, মোটামুটি 35 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন এই যে আমাদের 35টা পাইছি, এটা তো 10 সেকেন্ড ধরে 10 সেকেন্ড পর বেগ ছিল। এই বেগটা হবে আমাদের পরবর্তী সময়ের জন্য। দেখো এখানে কিন্তু এ পর্যন্ত মানে আগের অঙ্কের মতোই 10 সেকেন্ড 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, বস্তুটা এখানে আসছে, তার বস্তুটারে স্টপ করা হয়েছে, মানে বস্তুটার আর বল প্রয়োগ করা হলো না। এখন কি বস্তুটা কি গর্তে পড়বে? অর্থাৎ ওই বলটা কি এখনও থাকবে? বলটা থাকবে, তবে বলটা স্টপ করা হয়েছে, কিন্তু বলটার ওই যে সাইকেলের ব্রেক ধরলে যেরকম সাথে সাথে ব্রেক অফ হয় না, তেমনি এরকমই ব্রেক তার সাথে সাথে হবে না, কিছুক্ষণ পর একটু চলবে। ওই সময়টুকু আমরা বের করব। ঠিক আছে, এখন ওই সময়টুকু আমাদের সময়টুকু না, আমরা এখান থেকে বের করব বস্তুটার ওই সময়ে ত্বরণ। ঠিক আছে, ত্বরণ বের করব এবং বেগটা বের করব। তো বেগটা তো আমরা 10 সেকেন্ড ধরে 10 সেকেন্ড পর বেগটা তো কত 35 মিটার পার সেকেন্ড আসছে। তাহলে এটাকে এখন আমরা আদিবেগ ধরি। ঠিক আছে, আদিবেগটা আমরা কত 35 মিটার পার সেকেন্ড, পরবর্তী সময় আদিবেগ কত। এখন বস্তুটা স্টপ হয়ে যাবে, এখানে গর্তে পড়ে যাবে, নাহলে এখানে কোথাও আগে থামে যাবে, তখন শেষ বেগ কত 0 হবে। তাহলে এই অবস্থায় আমরা আদিবেগ জানি, শেষ বেগ জানি, এখন এই অবস্থায় যদি আমাদের ত্বরণ বের করতে বলে, আমরা কি পারবো না? অবশ্যই ত্বরণ বের করতে পারবো। এখন কথা হচ্ছে এ = ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এখানে তো কোনো সময়ই নেই। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো না, আমরা সূত্র অ্যাপ্লাই করবো কোনটা? এটা আমাদের জানা আছে। কেন এটা অ্যাপ্লাই করবো? কারণ এই সূত্রে কোনো সময় নেই। এখন এর আগে আমরা যদি একটু সূত্রটা থেকে দেখি, আমাদের এ= দূরত্ব বের করবো, আমরা এই দূরত্বটা বের করতে চাচ্ছি। তাহলে বি স্কয়ার = স্কয়ার প্লাস 2a, সেখান থেকে আমরা বের করব আমাদের সব কিছু আমরা জানি, বি জানি, ইউ জানি, কিন্তু এটা জানি না। তো এটা কি আমাদের জানা আছে কার্যকর বল সমান, আমরা জানি কার্যকর বল সমান প্রযুক্ত বল মাইনাস কি ঘর্ষণ বল। এখন বস্তুটার যখন প্রযুক্ত বল 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এক পর্যায়ে বস্তুটা 10 নিউটন বলটা অফ করা হয়েছে, তাহলে ওই সময়ে প্রযুক্ত বল কত? এরপরে মানে প্রযুক্ত বল 10 নিউটন ছিল, এক পর্যায়ে তো আর প্রযুক্ত বল কাজ করবে না, প্রযুক্ত বলটা কি স্টপ করে দেওয়া হয়েছে। তাহলে এখন কি প্রযুক্ত বল 0 নিউটন হবে, আর ঘর্ষণ বল তো 3 নিউটন থাকবে। আর কার্যকর বল কী আসবে? m = এত না, তাহলে এর মানটা কত আসবে? 1.5। এখানে আমরা এটারে 3/2 রেখে দিই। ঠিক আছে, রেখে দিই, কারণ কি আমাদের অঙ্কের সুবিধা হবে। তাহলে এই 3/2 রেখে দিলাম, 2 ক্যান্সেল দিলাম, তাহলে কত আসলো? -1 প্লাস হলো, তার মানে 408.33 মিটার অতিক্রম করবে। এখন আমাদের বাকি পথ কতটুকু? 409 মিটার। এখান থেকে এই পর্যন্ত 409 মিটার। ঠিক আছে, আমরা অতিক্রম করছি মাত্র 408.33 মিটার। তার মানে আমাদের বস্তুটা এই জায়গায় আসি থামে যাবে, গর্তে পড়বে না, গর্তে পড়বে না। তাহলে ওই ব্যক্তিটা সফল হবে না, অর্থাৎ গর্তে পৌঁছাতে পারবে না, গর্তে পড়বে না বস্তুটি। ঠিক আছে, ওকে, আমাদের এই কুমিল্লা বোর্ডের প্রশ্নটা শেষ। এখন আমরা চলে যাব পরবর্তী বোর্ডে। আচ্ছা, আমরা এখন চট্টগ্রাম বোর্ড, এই যে চট্টগ্রাম বোর্ড 24-এর প্রশ্নটা আসছি, আমরা চট্টগ্রাম বোর্ড 24টা এখন সলিউশন করব। খুবই মনোযোগ দাও, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আমরা এই যে দেখতেছি, এটা আমাদের ঘর্ষণ রিলেটেড উদ্দীপক। তো টেবিলে রাখা 500 গ্রাম বরের একটা ভুঁইয়ের কার্যকরী বল তোমার 4.88 নিউটন। মহাবিশ্বের দুটি ভিন্ন স্থানে এক্স ও ওয়াই এর ভরণ অনুপাত, ঠিক আছে, এক্স ও ওয়াই এর ভরণ অনুপাত m/m = 81:1। ঠিক আছে, তাদের ব্যাসার্ধর অনুপাত, ঠিক আছে, তাদের ব্যাসার্ধর অনুপাত হচ্ছে r/r, ক্যাপিটাল R স্মল r = 4:1। এক্ষেত্রে আমাদের gm = 9.8, অর্থাৎ যা দেয়া আছে ঠিক আছে। বলছে উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। উদ্দীপকের ঘটনায় বলতে ওই যে টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটা বস্তুর কার্যকরী বল 4.88 নিয়ে দিয়ে রাখা হয়েছে, ওইটার আমরা কী বের করব? গতি ঘর্ষণ সহগ বের করব। ঠিক আছে, অর্থাৎ আমাদের F = কত? এটা নাই। ঠিক আছে, তো আমরা যদি এখন খেয়াল করি, আমাদের এখানে এই যে একটা টেবিল ধরলাম, এই টেবিলে আমাদের একটা ভুঁই রাখা হয়েছে। ঠিক আছে, এখন এই ভুঁইয়ের ঘর্ষণ বলটা বের করতে হবে, ঘর্ষণ বলটা নাই। তো আমরা তো জানি যে আমাদের এখানে প্রযুক্ত বল কতটুকু? প্রযুক্ত বল হচ্ছে আমাদের
আমরা জানি এফ ইকুয়াল হচ্ছে প্রযুক্ত বল। তো এখন এখানে আমাদের বের করতে হবে কি কার্যকর বল, তাই না? কার্যকর বলটা বের করতে হবে। তো বস্তুটা তো এখানে উপরে আছে এক জায়গায়, তো বস্তুটার কি আমাদের উপরের দিকে ঘর্ষণ বল কাজ করতেছে, উপরের দিকে কি একটা বস্তুরে পৃথিবী টানে কতটুকু, ডব্লিউ ইকুয়াল এমজি বলে নিচের দিকে টানে। এর বিপরীতে আমাদের প্রতিক্রিয়া বলটা হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে? এই যে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই প্রযুক্ত বলটা যদি আমাদের এফ হয় আর এফকে যদি আমাদের ঘর্ষণ বল হয়, আমরা এই ঘর্ষণ বলটাই বের করতে হবে, এই যে এফকে। আর বস্তুটা যদি নিচের দিকে কী করে, বস্তুর বিপরীতে কি আমাদের ঘর্ষণ বলটা, ঠিক আছে? আচ্ছা, আমরা এই প্রশ্নটা দেখি। এখানে আমাদের বলতেছে উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো, মানে হচ্ছে আমাকে মিউকে বের করতে বলছে, তাই না? তো এখন আমরা যদি একটু খেয়াল করি, এখানে তো কোনো বস্তুটার উপর কোনো বল প্রয়োগই হয় নাই, তাই না? কেউ কি বল প্রয়োগ করতেছে বস্তুটার উপর বা সরানোর চেষ্টা করতেছে? আসলে এমনটা হচ্ছে না। এখন বইটা তো এখানে আছে, তার মানে এই যে বইটা কার উপর আছে, একটা টেবিলের উপর আছে, ঠিক আছে? টেবিলের তলটা কি বস্তুটার উপর কি একটা বল প্রয়োগ দেয় না, ঊর্ধ্বমুখী? আবার বস্তুটার ওজন, অর্থাৎ এই বইটার ওজন কি মানে পৃথিবী টানতেছে না বস্তুটার বইটারে? পৃথিবী কি নিচের দিকে টানতেছে না? অবশ্যই টানতেছে। কতটুকু বলে টানে, সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল এমজি, ঠিক আছে? এই ওজনে টানে। এবং ঠিক এই ওজনের বিপরীত প্রতিক্রিয়া বল দিচ্ছে আমাদের টেবিলের তলটা। তো এখন এখানে তো আর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে না, ঠিক আছে? বা বাহ্যিকভাবে এখানে কে আছে, আমাদের আছে একটা, এই যে পৃথিবী টানতেছে একটা বল, আর তার বিপরীতে আমাদেরকে আরেকটা বল কাজ করতেছে। তাহলে আমরা এইখানে বস্তুটা স্থির আছে কেন? স্থির নিশ্চয়ই আছে এই জন্য ওই যে ওজনের বিপরীতে আরেকটা প্রতিক্রিয়া বল থাকার কারণে। তো এখন আমাদের এখানে কার্যকর বল কোনটা, প্রযুক্ত বল কোনটা, ঠিক আছে? তো প্রযুক্ত বল হচ্ছে সেটা যেটা আমরা দেখতেছি প্রয়োগ করা হচ্ছে আর কি। তো এখানে অবশ্যই পৃথিবী বস্তুটা টানতেছে, তার মানে এটা প্রযুক্ত বল চিন্তা করতেছি। আর কার্যকর বলটাকে, কার্যকর বলটা তো ওরা দিয়ে দিছে 4.88 নিউটন, ঠিক আছে? তাহলে ঘর্ষণ বল কোনটা? ঘর্ষণ বল আর কোনটা হবে, ওইটাই যেটা আমাদের পৃথিবী এই যে টেবিলের তলটা ঘর্ষণ বল হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে আমি যদি এখন বস্তুটার বইটারে যদি টেবিলটা যদি সরাই ফেলি, বইটা কিন্তু ঠিক নিচে পড়ে যাবে টেবিলটা সরাই ফেললে, ঠিক আছে? তো তাহলে বোঝা যাচ্ছে যে টেবিলের তলটা বস্তুটারে কি উপরের দিকে ঠেলে ধরতেছে, যেটা হচ্ছে আমাদের কি ঘর্ষণ বল। আমরা চিন্তা করবো এটা ঘর্ষণ বল। তাহলে আমাদের প্রযুক্ত বল দিব কোনটা চিন্তা করব, যেটার কারণে বস্তুটা পৃথিবীর দিকে পড়তেছে, সেটা হচ্ছে আমাদের কি প্রযুক্ত বল। আর এই প্রযুক্ত বলের বিপরীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের ঘর্ষণ বল। আর কার্যকর বলটা কি, কার্যকর বলটা হচ্ছে বইটা তো এখানে স্থির আছে, এখানে যে বলের কারণে বস্তুটা এই জায়গায় আছে, ঠিক আছে? ওইটা হচ্ছে আমাদের কার্যকর বল। তাহলে কার্যকর বলটা দিয়ে দিচ্ছে কত, 4.88 নিউটন, ঠিক আছে? এখন আমরা এখানে প্রযুক্ত বল যেটা আমাদের ঘর্ষণ বল সেটার মান কত, এফ ইকুয়াল ডব্লিউ ইকুয়াল এমজি, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে ঘর্ষণ বলটা বের করতে হবে। তাহলে আমরা এফ প্রাইম ইকুয়াল কি এফ মাইনাস এফকে জানি। এখন আমাদের এখানে এফ প্রাইমের ভ্যালু কত, এফ প্রাইমের ভ্যালুটা আমাদের বের করে নিতে হবে, ঠিক আছে? এফ প্রাইম মানে কি কার্যকর বল। তো কার্যকর বল ওরা দিয়ে দিয়েছে কত, 4.88 নিউটন। আর আমরা জানি এই এফের পরিবর্তে প্রযুক্ত বলের পরিবর্তে আমরা লিখতে পারি এমজি, ঠিক আছে? এম এর মান আছে, জি আছে, আমরা এখান থেকে যে ঘর্ষণ বলটা বের করতে পারি, ঠিক আছে? তাহলে কি হলো, আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের এই যে প্রযুক্ত বল সেটা হচ্ছে আমাদের কি ডব্লিউ ইকুয়াল এমজিটা এই প্রযুক্ত বল। আর এর বিপরীতে যে কাজ করছে সে হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা তো সূত্র জানি যে কার্যকর বল ইকুয়াল এফ প্রাইম ইকুয়াল হচ্ছে প্রযুক্ত বল মাইনাস কি এফ কে, ঠিক আছে? এফ কে হচ্ছে ঘর্ষণ বল আর প্রযুক্ত বল হচ্ছে কি আমাদের এফ। তো প্রযুক্ত বলটা কি ছিল, এমজি ছিল। আর ঘর্ষণ বলটা কি, ঘর্ষণ বলটা হচ্ছে বিপরীত দিকে, সেটা হচ্ছে এফ কে। অর্থাৎ এই যে এখানে তলটা যতটুকু উপরে ঠেলে ধরছে সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, ঠিক আছে? এখানে তো আর কোনো ঘর্ষণ বল নাই, এই তলটাই তো ঘর্ষণ বল হবে, তাই না? আর এখানে প্রাইমটা হচ্ছে কার্যকর বল, ঠিক আছে? যে বলের কারণে এখানে আটকে আছে।
তাহলে আমরা এখান থেকে আমাদের কি বের করলাম, এই যে এফকেটা বের করলাম, ঘর্ষণ বলটা বের করলাম। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল কত, 0.02 নিউটন। এবার আমরা তো জানি যে এফকে ইজ ইকুয়াল, ঘর্ষণ বল ইকুয়াল মিউ কে ইন্টু কি আমাদের আর। ঠিক আছে, আর এটা আমরা জানি। তো আর মানে কি, আর আর ডাব্লিউ তো একই কথা, আর ইকুয়াল হচ্ছে ডব্লিউ ইকুয়াল কি এম জি। ঠিক আছে, তো এখান থেকে আমরা মিউকে বা ঘর্ষণ সহগটা বের করব। তাহলে এফকে ইকুয়াল মিউকে ইন্টু আর হলে মিউকুয়াল কি এফকে বাই আর হবে না, হবে কি না? তাহলে আমাদের এফকের মান কত, এই যে আমরা বের করে নিয়েছি 0.02, আর আর মানে কি এম জি, আমরা এখানে বয়ে দিয়ে কত 0.00408 পেলাম। এই যে মানটা, এটা হচ্ছে আমাদের কি ঘর্ষণ সহগ, ঘর্ষণ সহগ। ঠিক আছে, তো ঘর্ষণ সহগের কোনো একক নাই, কারণ হচ্ছে উপরেও আমাদের বল, নিচেও বল, বলের নিউটন নিউটন হওয়ার কারণ কি দুইটা কেটে বাদ চলে গেছে। এখন আমরা পরবর্তীটি যদি দেখি, উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দুইটা স্থান আছে, ভিন্ন স্থান, একটা হচ্ছে এক্স ও ওয়াই। ঠিক আছে, যাদের ভরের অনুপাত হচ্ছে এম রেশিও এম ইকুয়াল হচ্ছে 81, অনুপাত কত আমাদের, এই যে 81 অনুপাত 1 রেশিও দেওয়া আছে। তারপর হচ্ছে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে আর রেশিও আর ইকুয়াল 4:1 দেওয়া আছে। এই ক্ষেত্রে আমাদের জিএম, ঠিক আছে, জিএম হচ্ছে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের এখানে ভর এম ইকুয়াল হচ্ছে 500 গ্রাম ছিল। প্রশ্নটা হচ্ছে দুই পেরাল কোন স্থানে বইটির ওজন কম, তাহলে ওজন বের করতে হবে। এখন এম ইকুয়াল 500 গ্রাম আমরা সবসময় আমরা জানি বড় একক কেজি, এটা কেজিতে নিয়ে গেলাম। এখন এখানে একটা বস্তু আছে মানে কোন একটা পৃষ্ঠে, কোন পৃষ্ঠ, এটা হচ্ছে এক্স। ঠিক আছে, তো এখানে এই যে বস্তুটা আছে, ওই বস্তুটার আমাদের যে এম বরের বস্তু কোথায় আছে, ভুঁইটা কোথায় আছে, পৃথিবীর পৃষ্ঠে আছে। ধরে নিলাম এটা আমাদের পৃথিবী, কারণ এখানে আমাদের জি এক্সের মান কত 9.8 মিটার পার, এখানে জি এক্স হবে, সরি জি এক্স। ঠিক আছে, জি এক্স ইকুয়াল কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো যেহেতু 9.8 আছে, তাহলে আমরা ধরে নিতে পারতেছি এটা আমাদের কি পৃথিবী। ঠিক আছে, এই পৃথিবীর ব্যাসার্ধ কত আর। তো এখানে এই যে পৃথিবীর ভর হচ্ছে এম, আর ওই বইয়ের ভর হচ্ছে এম প্রাইম ধরে নিলাম। ঠিক আছে, এবং জি এক্স ইকুয়াল কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। এবার হচ্ছে আরেকটা বস্তু আছে যেটা হচ্ছে ওয়াই, ওই বস্তুর ব্যাসার্ধ কত ক্যাপিটাল ই স্মল আর। ঠিক আছে, এবং ওই বস্তুর ভরটারে আমরা এই এম ধরলাম, আর আমাদের বইটার ভরকে আমরা এম প্রাইম ধরলাম, অর্থাৎ স্মল এম প্রাইম ধরলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের বই, আর এই ভরটা হচ্ছে মানে যে জায়গায় আছে আর কি ওয়াই স্থান, আর এটা হচ্ছে এক স্থান। এক স্থানে আমরা যখন অভিজ্ঞ সচেতন দেখছি তখন আমি বুঝে নিলাম এটা পৃথিবী। ঠিক আছে, তাহলে এখানে এম ডিভাইড বাই এম এর মান কত আসছে 81 রেশিও কত 3। ঠিক আছে, সরি 81 রেশিও 1 দেয়া আছে। ঠিক আছে, 81/1 দেয়া আছে, এটা হচ্ছে 81/1, অর্থাৎ ক্যাপিটাল এম স্মল এম এর রেশিও দেওয়া আছে কত 81:1। তারপর ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিছে কত 4:1। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে ব্যাসার্ধের অনুপাত। এখন কথা হচ্ছে এই যে এক স্থানে বইটার ওজন কত। ঠিক আছে, প্রথম বইটার যদি ওজন বের করতে হয় আমরা জানি ডব্লিউ এক্স ইকুয়াল কি এম প্রাইম জি, এটা হচ্ছে বস্তুর ওজন, যে কোনো বস্তুর ওজন নির্ণয় সূত্র। এখন এম প্রাইমটা কত, বইটার ভর হচ্ছে কি আমাদের এই যে 0.5, এখান থেকে বের করছি, এটা হচ্ছে কি বইয়ের ভর, ঠিক আছে। 500 গ্রামকে আমরা 0.5 নিয়েছি কেজিতে। এবার জি এর মান 9.8, আমরা পেলাম কত 4.9 নিউটন। আমরা এটা কী পেলাম, এক স্থানে বইটার ওজন। এবার ওয়াই স্থানে বইটার ওজন কত হবে, ডব্লিউ ওয়াই ইকুয়াল হচ্ছে কত আমাদের এম প্রাইম জি ওয়াই, তাই না। এখানে যদি এম প্রাইম জি এক্স হয়, তাহলে এখানে কী হবে ডব্লিউ ওয়াই ইকুয়াল এম প্রাইম জি ওয়াই হবে না, হবে কি না। ওয়াই স্থানে আমাদের বইটির ওজনকে আমরা ডব্লিউ ওয়াই দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, অর্থাৎ ডব্লিউ ওয়াই ইকুয়াল হচ্ছে এম প্রাইম জি ওয়াই। এখানে হচ্ছে জি ওয়াই হচ্ছে ওয়াই স্থানে বস্তুটার অভিকর্ষ ত্বরণ, আর এম প্রাইম হচ্ছে বইটার ওজন, আর ডব্লিউ ওয়াই হচ্ছে কি ওয়াই স্থানে বস্তুটার ওজন। ঠিক আছে, অর্থাৎ এটার আমরা 1 নং দিলাম। ওকে, পরবর্তী পেজে যাচ্ছি।
এখন আমাদের এখানে এই যে এক্স স্থানের ক্ষেত্রে আমরা যে এক্স স্থানটা চিন্তা করছি, এই স্থানের ক্ষেত্রে আমরা কী বের করব, আমাদের যে ধরে নিই এটা হচ্ছে আমাদের একটা পৃথিবী, যেহেতু এখানে জি অফ এক্স দিয়ে দিছে 9.8, আমাদের বোঝার বাকি নেই যে এটা আমাদের পৃথিবী। এখন আমাদের বস্তুটা তো এখানে আছে, এর আগে আমরা বস্তুটার ওজন বের করছি, অর্থাৎ যে এম্বরের বস্তুটা আছে, এই বইয়ের ওজনটা আমরা পৃথিবী চিন্তা করে আমরা বইয়ের ওজনটা এরকম বের করছিলাম, অর্থাৎ আমাদের বইটা ছিল কোথায়, এখানে। তো বইটার ওজন কি, ওজন হচ্ছে ডব্লিউ এক্স ইকুয়াল কি এম প্রাইম জি এক্স, অর্থাৎ এক্স মানে হচ্ছে আমরা এই বইটাকে বোঝাচ্ছি, ঠিক আছে, বই। তারপর হচ্ছে এখানে আমাদের এম প্রাইম, এম হচ্ছে কি 0.5 আর জি এক্স হচ্ছে 9.8, ওকে 4.9 নিউটন পেলাম। ওয়াই স্থানে আমরা ডব্লিউ ওয়াই ইকুয়াল কি এম প্রাইম জি ওয়াই, আমাদের এখানে বইটির ওজন ডব্লিউ ওয়াই, ঠিক আছে, ডব্লিউ ওয়াই মানে ওয়াই স্থানে আর কি, ওয়াই স্থানে এম প্রাইম জি ওয়াই। তো জি ওয়াইটা নাই, ঠিক আছে, অর্থাৎ ওয়াই স্থানে অভিকর্ষ ত্বরণটা নাই, আমাদের এম প্রাইম তো সবসময় জন্য ফিক্স 0.5, ওকে। এখন আমাদের যে মানগুলো দিয়ে দিছে, এম এবং এম এর রেশিও 81/1 দিছে, আর রেশিও 4:1 দিছে, ঠিক আছে। কারণ আমরা এখানে যদি একটু চিন্তা করি, আমাদের যদি এটা বই হয়, বইটির ওজনকে আমরা ধরলাম কত এম প্রাইম। এখন যদি এটা এক্স স্থানটা আমরা পৃথিবী চিন্তা করি, তাহলে এই পৃথিবীর বরটাকে আমরা ক্যাপিটাল এম ধরলাম, তাহলে পৃথিবীর তো একটা ব্যাসার্ধ আছে, তাই না, এখান থেকে এখানে ব্যাসার্ধ বা এখান থেকে এখানে ব্যাসার্ধ আর, ঠিক আছে। তো এবং এই বইটার প্রতি পৃথিবীর যে আকর্ষণ বল, আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর প্রতি আকর্ষণ বল এফ ইকুয়াল হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর স্কয়ার, এটা। তো এখানে ধরে নিলাম এই যে এক্স স্থানে এফ এক্স ইকুয়াল কি আমরা জানি জি এম এম, এম প্রাইম মানে কি আমাদের একটা যদি বই হয় আর একটা যদি পৃথিবী হয়, ঠিক আছে, তাহলে এম, তারপর হচ্ছে এটা হচ্ছে বইয়ের ওজন এম প্রাইম, আর এটা হচ্ছে কি পৃথিবীর, সরি এটা বইয়ের ভর, আর পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর বইয়ের ভর হচ্ছে স্মল এম প্রাইম। তো এদের মধ্যবর্তী দূরত্ব কত, আর না, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে আর। তো আমরা জানি এখানে বইটার প্রতি যে আকর্ষণ বলটা ছিল, অর্থাৎ বইটার যে ওজন ছিল সেটা কি ছিল, এফ এক্স ইকুয়াল কি এম প্রাইম জি এক্স ছিল, ঠিক আছে, ইকুয়াল কি আমাদের জি এম এম প্রাইম ডিভাইড বাই আর স্কয়ার। এখন যদি আমরা এখানে এম প্রাইম এম বাদ দিয়ে দিই, তাহলে কি জি এক্স ইকুয়াল কি জি এম বাই আর স্কয়ার থাকবে, আমরা ধরে নিলাম এটা 1 নং ইকুয়েশন, ঠিক আছে। এবার যদি আমরা ওয়াই স্থানটা চিন্তা করি, ঠিক আছে, ওয়াই স্থানে যদি আমরা এম প্রাইম বইয়ের ভর চিন্তা করি, আর এখানে এই এমটা যদিও মানে ওয়াই স্থানের ভর চিন্তা করি, বইয়ের ভর হচ্ছে এম প্রাইম, যেটা হচ্ছে আমাদের কত 0.5 কেজি মেবি, তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের বস্তুটার ভর হচ্ছে, অর্থাৎ ওয়াই স্থানের ভর, ওয়াই স্থানে এটা পৃথিবী না, এখানে আমাদের আবার জি ওয়াইও নাই, ঠিক আছে, জি ওয়াই মিসিং। তাহলে ওয়াই স্থানের ক্ষেত্রে আমরা যদি আবার চিন্তা করি যে এখানে যদি আমাদের ব্যাসার্ধ আর হয়, তাহলে এই বস্তুর প্রতি মানে ওয়াই স্থানের বস্তুর যে আকর্ষণ বল সেটা হচ্ছে কি এফ ওয়াই, আগেরটা যদি এফ এক্স হয় এটা হচ্ছে কি এফ ওয়াই, ঠিক আছে। তাহলে জি এম প্রাইম এম ডিভাইড বাই আর, এখানে এম প্রাইম হচ্ছে বইয়ের ওজন, আর এম হচ্ছে কি ওয়াই স্থানের বস্তুর, ওয়াই স্থান যেটা আছে ওইটার ভর, আর এদের মধ্যবর্তী দূরত্ব কি আর, এই যে আর, ঠিক আছে, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে আর, এই যে বইটা তো পৃষ্ঠের উপর আছে, আর এটা হচ্ছে কি আর হচ্ছে এখানের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। এবার এখানে এফ ওয়াই মানে কি, এফ ওয়াই মানে হচ্ছে এম প্রাইম জি ওয়াই, তাই না, কারণ কি আমরা জানি এফ ইকুয়াল কি এম জি, ওই সূত্র অনুসারে আমরা জানি, ওকে। তাহলে এখানে এম প্রাইম বলবো, আর এমটা কি বস্তুর মানে এফ মানে হচ্ছে বস্তুটার যে ভর আছে, বস্তু না হচ্ছে আমাদের বইটার ভর হচ্ছে এম প্রাইম, আর জি ওয়াইটা কি বস্তুটার অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। তাহলে এম প্রাইম জি ওয়াই ইকুয়াল কি জি এম প্রাইম এম ডিভাইড বাই আর স্কয়ার, তাহলে এখান থেকে এম প্রাইম বাদ দিলে জি ওয়াই ইকুয়াল কি জি এম বাই আর স্কয়ার পেলাম, আর এটা আমাদের 2 নং ইকুয়েশন, ঠিক আছে। এখন আমরা এখানে জি এক্স পেলাম একটা, আর একটা জি ওয়াই পেলাম। তো আমরা যদি জি ওয়াইকে জি এক্স দ্বারা ভাগ দিই, জি এম বাই আর স্কয়ার ডিভাইড বাই জি এম বাই আর স্কয়ার। এখন কথা হচ্ছে এখানে এটা হচ্ছে ক্যাপিটাল এম, কিন্তু এই যে এটা ক্যাপিটাল এম আর এটি স্মল এম, ওকে। তাহলে জি ওয়াই বাই জি এক্স ইকুয়াল হচ্ছে জি এম বাই আর স্কয়ার ইন্টু কি আর স্কয়ার বাই জি এম,
তো এখানে জি আর নিচে আর রাখলাম, আর স্কোয়ার ডিভাইড বাই আর, আর এখানে আমাদের এম স্মল এম ডিভাইড বাই ক্যাপিটাল এম, আর জি বাদ দিয়ে দিলাম। তাহলে আর এর মান কি দিয়ে এত আছে, 4/4 ছিল না, তাহলে 4/1 লিখলাম। আর ক্যাপিটাল এম স্মল এম এর রেশিও ছিল কি, এখানে আমাদের ক্যাপিটাল এম ডিভাইড বাই স্মল এম ছিল 81 ডিভাইড বাই 1। এখন যদি আমরা এটা উল্টে দিই, ঠিক আছে, স্মল এমের উপরে দিলাম, ক্যাপিটাল এম নিচে দিলাম, ধরো 1/81, এই 1/81টা বসাইলাম, এই যে 1/81, ঠিক আছে। তো এখানে তো জিএক্স ছিল, জিএক্সটা যদি অফিসে গুণ করে দিই তাহলে কী হবে, 4 স্কোয়ার ডিভাইড বাই কত, 1/81, ঠিক আছে। তো ইন্টু কত, 9.8, তাহলে জি ওয়াই ইকুয়াল কত, 1.9358। অর্থাৎ আমরা ওয়াই স্থানে অভিকর্ষজ ত্বরণটা বের করলাম, জি ওয়াইয়ের মান এই যে এটা। তো এটা যদি বের করতে পারি তাহলে আমরা আগের বার এই যে এক্স স্থানে ডব্লিউ ইকুয়াল এম প্রাইম জি এক্স ছিল, তাই না, এক্স স্থানে বস্তুটার বইটার ওজন, এক্স স্থানে বইটার ওজন ছিল, আমরা 0.5কে 9.8 দ্বারা গুণ করছি, গুণ করার পর কত জানি আসছে আমরা একটু দেখি, এই যে 4.9 নিউটন, ঠিক আছে, 4.9 নিউটন আসছে। এটা যদি আমরা এখন দেখাই, এই যে 4.9 নিউটন ছিল এটা হচ্ছে কি আমাদের এক্স স্থানে বইটির প্রতি অর্থাৎ এক্স স্থানে যে জিনিসটা আছে, অর্থাৎ পৃথিবী হোক যেটা হোক, ওর টান 4.9 নিউটন। ওকে, এখন আমাদের এখানে জি ওয়াই স্থানে মানে বইটারে কতটুকু ত্বরণে টানে সেটা হচ্ছে, অর্থাৎ বস্তুটার বইটার ত্বরণ আর কি, বইটার ত্বরণ এক্স স্থানে ছিল তো তোমার 4.9 নিউটন, বইটার ওজন 4.9 নিউটন। তাহলে ওয়াই স্থানে বস্তুটার ওজন কত হবে, ডব্লিউ ওয়াই ইকুয়াল হচ্ছে এম প্রাইম জি ওয়াই, তাহলে এম প্রাইমের মতো 0.5 আর জি ওয়াই হচ্ছে কত আমাদের 1.936, এখন আমরা বের করছি অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা দেখতেছি এখানে হচ্ছে বস্তুটার ওজন হচ্ছে প্রায় 0.968 নিউটন। তাহলে আমরা দেখতেছি এক্স স্থানে বস্তুটার ওজন, বইটার ওজন হচ্ছে 4.9 নিউটন, ওয়াই স্থানে বইটার ওজন হচ্ছে কত 0.968 নিউটন। তাহলে কি ওয়াই স্থানে অনেক কম না ওজন, ওয়াই স্থানে কম ওজন, ঠিক আছে। আর আমাদের এক্স স্থানে বেশি ওজন, এক্স স্থানে বেশি ওজন, বইটির ওজন কত 4.9 নিউটন। আর ওয়াই স্থানে কত ওজন, ওয়াই স্থানে হচ্ছে আমাদের 0.968 নিউটন। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ওয়াই স্থানে বইটির ওজন কম। ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা এখন যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড আসা 22 সালের প্রশ্নটা নিয়ে। তো আমরা যদি প্রশ্নটা পড়ি একটু, 10 কেজি বড় একটা বস্তু স্থির অবস্থায় আছে, এর উপর 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হলো, এরপর বস্তু 5 সেকেন্ড যাবত সমবেগে চললো, আবার 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করা হলো। যাই হোক, প্রথম 10 সেকেন্ডে উক্ত বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা যদি এই বস্তুটা প্রথম কত সেকেন্ড বলছে, প্রথম ধরো 0 সেকেন্ড, 0 সেকেন্ডে বস্তুটা আদিবেগ ছিল 0, বস্তুটা স্থির ছিল। এখন বলছে প্রথম 10 সেকেন্ডে, ঠিক আছে, তাহলে এরপর আমাদের যদি আমরা 10 সেকেন্ড করি, ঠিক আছে, প্রথম 10 সেকেন্ড উক্ত বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এখন এখানে লেখা আছে যে এরপর বস্তুটি 5 সেকেন্ড যাবত সমবেগে চললো, মানে বস্তুটার উপর দুইবার কি সময়টা বলা হয়েছে, এর উপর 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হলো, এরপর বস্তুটি 5 সেকেন্ড সমবেগে চললো, মানে 5 সেকেন্ড, যেই 5 সেকেন্ডে মানে মোট হচ্ছে কত, প্রথম 10 সেকেন্ড বলছে না, তো এর মধ্যে প্রথম 5 সেকেন্ডে সে 10 নিউটন বল প্রয়োগ করছে 10 কেজি বড় বস্তুর উপর। এরপর যে পরবর্তী যে 5 সেকেন্ড আছে, বস্তুটি 5 সেকেন্ড যাবত সমবেগে চললো, তাহলে 5 সেকেন্ডে টি2 যদি আমি 5 সেকেন্ড ধরি, এখানে হচ্ছে আমাদের কি বস্তুটার উপর এই যে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, 10 নিউটন বল প্রয়োগ করেছে কত 5 সেকেন্ডে, এই যেখানে স্পষ্ট লেখা আছে 10 নিউটন বল প্রয়োগ করেছে কি 5 সেকেন্ড যাবত। ওকে, তাহলে আমরা এখানে আলাদা আলাদা করে বের করতে হবে। প্রথম 10 সেকেন্ড বলছে না, তো 10 সেকেন্ডের দুইটা ভাগে ভাগ করা হয়েছে। 5 সেকেন্ডে আমরা যদি এটার উপর 10 নিউটন বল প্রয়োগ করি, পরবর্তী 5 সেকেন্ডে আমরা কতটুকু বল প্রয়োগ করব ওইটা বের করব, ঠিক আছে।
তো এখন বস্তুটা তো 5 সেকেন্ড যাবত সমবেগে চললো, পরবর্তী 5 সেকেন্ড। তাহলে এইখান থেকে এখানে বস্তুটার কতটুকু অধিকাংশ দূরত্বটা সমবেগে গেছে, এই যে বলছি 5 সেকেন্ড যাবত সমবেগে চললো। তাহলে প্রথম 5 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমরা জানি শিকল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতেছি এটা লাগবে, এটা তো নাই, এটা বের করবো কীভাবে, আমরা জানি এফ ইকুয়াল এম এ, তো এম ইকুয়াল এফ, তাহলে ইকুয়াল কি এফ বাই এম। এখন এফ কত 10 নিউটন বল প্রয়োগ করেছে না, আর আমাদের এমটা কত 10 কেজি ভর, এই যে লেখা আছে 10 কেজি ভরের বস্তু, ঠিক আছে, 10 কেজি ভরের বস্তু। তাহলে প্রথম 5 সেকেন্ডে তার ত্বরণ কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার সেকেন্ড ইনভার্স 2 বা মিটার পার সেকেন্ড, ঠিক আছে, স্কোয়ার। তো আমরা এখানে এর মানটা বসে দিলাম 1, আর আমাদের টি কত 5 সেকেন্ড 5 স্কোয়ার, তাহলে এই সমান ইকুয়াল কত 12.5 মিটার পেলাম। ওকে, এটা হচ্ছে কি আমার এখান থেকে এখানে সে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 5 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করা আছে 10 কেজি ভরের উপর, তো এতটুকু দূরত্ব অতিক্রম করছে। এখন এখানে বেগটা কত, বি ইকুয়াল ইউ প্লাস এটি, ইউ তো 0 মানে ইউটা 0 ছিল, আর আমাদের এর মান কত, এর মান হচ্ছে 1 পাইছি, আর আমাদের টি টু 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডে বেগ পেলাম কত 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে এখান পর্যন্ত বেগ হচ্ছে কত 5, ত্বরণ কত 1, তারপর দূরত্ব কত 12.5, তার বল কত 10 নিউটন, সময় কত 5 সেকেন্ড, কথা ক্লিয়ার তো? ওকে, তাহলে কি আমরা প্রথম 5 সেকেন্ডে এ টু জেড বের করে ফেলছি। এরপর পরবর্তী 5 সেকেন্ড যাবত সমবেগে চললো, ঠিক আছে। তাহলে পরবর্তী 5 সেকেন্ডে যদি সমবেগে চলে, তাহলে আমরা তো এই সমবেগের সূত্র ছাড়া আর কিছু অ্যাপ্লাই করতে পারবো না, ইকুয়াল বিটি। তো পরবর্তী 5 সেকেন্ডের বেগটা কত, বেগটা যদি দেখি আমরা, এই যে এখানে বেগটা আছে না পরবর্তী 5 সেকেন্ডের জন্য, এটাই বেগ, ঠিক আছে, ইকুয়াল বিটি। তাহলে আমাদের পরবর্তী তো সময় 5 সেকেন্ড, আর এখানে বেগটা হচ্ছে কি বি, তাহলে 5 × 5 = 25 মিটার। তাহলে 10 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমরা যদি এটারে S1 ধরি আর এটা যদি S2 ধরি, তাহলে S1টা পেলাম 12.5 মিটার, কত 12.5 মিটার, আর S2টা পেলাম কতটুকু, S2টা পেলাম আমরা 25 মিটার। তাহলে আমরা যদি এখন মোট যোগ করে দিই, তাহলে কিন্তু আমাদের বলছে 10 সেকেন্ডে উক্ত বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে আশা করি ক্লিয়ার, কারণ হচ্ছে আমরা এখানে এই যে দুইটা সময় আছে, একটা হচ্ছে 5 সেকেন্ড আর একটা 5 সেকেন্ড। তো প্রথম 5 সেকেন্ড হচ্ছে কি কি দেয়া আছে, প্রথম 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে বস্তুটা সরানোর জন্য, অধিকাংশ দূরত্ব নাই, এই জন্য আমরা এটা বের করে নিছি। আবার এখানে আমরা যদি দ্বিতীয় বস্তুর উপর দ্বিতীয় 5 সেকেন্ডে আর কি, মোট 10 সেকেন্ডে বের করতে পারছে না, দ্বিতীয় 5 সেকেন্ডে সমবেগে চললো, তো যার কারণে আমরা এখানে সমবেগের সূত্র অ্যাপ্লাই করলাম, আর ওইখানের আগের 5 সেকেন্ডে যে বেগটা হবে এখানের জন্য আদি বেগ হবে, ঠিক আছে। তাহলে আমরা বের করলে পেলাম। এরপর হচ্ছে গ নাম্বার বলছে উদ্দীপক তথ্য অনুযায়ী বেগ বনাম সময় গ্রাফ এবং গ্রাফ অঙ্কন করো এবং বস্তুটার গতি বিশ্লেষণ করতে বলছে, তাহলে বেগ বনাম সময় বের করতে বলছে। ওকে, তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে লক্ষ্য করা যাক, প্রথম যখন t1 সেকেন্ড, মানে t1 তো 0 সেকেন্ড ছিল, বেগটা 0 মিটার পার সেকেন্ড ছিল। t2 যখন বলছে তখন 5 সেকেন্ড ছিল, v2টা কত ছিল 5 সেকেন্ড। আমরা এইখান থেকে এখানে এটা ছিল কত 5 সেকেন্ড সময়, আর v2টা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এরপর যখন t3 বলছে, ঠিক আছে, দ্বিতীয় 5 সেকেন্ডে, প্রথম তো আমাদের 0 সেকেন্ড, তারপর হচ্ছে 5 সেকেন্ড, তারপর t3 তো হচ্ছে আমাদের 5 সেকেন্ড। এখানে বেগ কত, বেগ হচ্ছে v3 হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। কারণ কি সমবেগ, তো সমবেগ হলে এখান থেকে এখানে অতিক্রম করতে এই জায়গায় 5 সেকেন্ড, এই জায়গায় 5 সেকেন্ড, এই জায়গায় সরি এই জায়গায় 5 মিটার পার সেকেন্ড, এখানে 5 মিটার পার সেকেন্ড, এখানে 5, মানে বেগটা সমান, সমবেগ তো। তাহলে আমরা যদি প্রথমে বেগ 0 ধরি, এরপর বেগ আসতেছে দ্বিতীয় বেগ 5 মিটার পার সেকেন্ড, তৃতীয় বেগও কি 5 মিটার পার সেকেন্ড বেগ আসতেছে, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে সময় যখন t1 = 0 সেকেন্ড, তখন বেগ কিন্তু আমাদের 0 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পর t2 = 5 সেকেন্ড হলে v2 = 5 মিটার পার সেকেন্ড। এবার 10 সেকেন্ড পর t3 = কত 10 সেকেন্ড না, এই যে 10 সেকেন্ডে আমাদের v3 হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আমরা বের করছিলাম এটা। এবং আমাদের তাহলে এটা হচ্ছে কত 0 সেকেন্ড, এটা 5 সেকেন্ড, এটা 10 সেকেন্ড। এরপরে পরবর্তীতে মানে 20 সেকেন্ড পর কতটুকু হবে, ঠিক আছে, এই যে এখান থেকে এখানে কত 5 সেকেন্ড,
তারপর কত 10 সেকেন্ড, তারপর কত 20 সেকেন্ড। অর্থাৎ আমাদেরকে 20 সেকেন্ডে কী বের করতে হবে, বেগ বের করতে হবে, ঠিক আছে। তাহলে 20 সেকেন্ড পর t4 = 20 সেকেন্ড এবং b4 = কত, এটা বের করতে হবে। কথাই ক্লিয়ার? তাহলে আমরা খেয়াল করি এখানে যখন t1 = 0 সেকেন্ড ছিল তখন বেগ ছিল 0, যখন t2 = 5 সেকেন্ড তখন বেগ এত 0, যখন t3 এত তখন b3 এত, যখন t4 মানে t এখন সময় বলছে 20 সেকেন্ড, ঠিক আছে। আমাদের কি বলছে, বলছে যে উদ্দীপক তত্ত্ব অনুযায়ী বেগ বনাম সমালোচিতন করো। তো এখানে উদ্দীপক বলছে আবার 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করলো আবার, ঠিক আছে। তাহলে এইখানে 10 সেকেন্ড বলার কারণে আমরা বলতেছি যে প্রথম 10 সেকেন্ডও শেষ, এরপরে 10 সেকেন্ডে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে কি 10 সেকেন্ড 20 সেকেন্ড না? ওকে, তাহলে এই 20 সেকেন্ডে 10 সেকেন্ড পর মানে t3 হচ্ছে 10 সেকেন্ড, b3 পাইলাম এত, এবার 20 সেকেন্ড মানে এই পর্যন্ত আসলে 10 সেকেন্ড, এরপর আবার 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডকে আমরা 10 সেকেন্ড কত হলো, 20 সেকেন্ড হলো না? তাহলে 20 সেকেন্ড হলো t4টা 20 সেকেন্ড, আর আমাদের এখানে বেগটা নাই কিন্তু বলটাও দিয়ে দিছে। ওকে, তাহলে আমরা এটা বের করব। এখন আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে পরবর্তী 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণটা বের করতে হবে। তাহলে v = u + at। তো এখানে আমরা এটা বেগটা বের করতে হবে, ঠিক আছে, বেগটা বের করতে হবে। তো বেগের জন্য আমাদের এই সূত্রে বেগের জন্য যদি আমি ত্বরণ দরকার, ত্বরণটা আমাদের জানা আছে ইকুয়াল m এ, ধরো এটার 1 নং দিলাম। তাহলে এখানে m এর মান কত 10 আর এর মানটা নাই, তাহলে এটা বের করলাম 0.5 মিটার পার স্কোয়ার, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আদি বেগটা কত, তাহলে ওইখানের যে শেষ বেগ এটাই কি আদি বেগ না? এই যে এইখানের যে বেগটা শেষ হয়েছে, বেগটা কত 5 শেষে না? তাহলে এইখানের জন্য এটা কি আদি বেগ হবে। তাহলে আদি বেগ কত এত। এখন আমরা যদি বেগটা বের করি v = u + at, শেষ বেগটা বের করি, তাহলে আদি বেগ কত 5, এটা কত 0.5 আর টিটা কত 10। তাহলে মোটামুটি আমাদের ওই যে 20 সেকেন্ডে শেষ বেগটা কত আসলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে 20 সেকেন্ডে t = 20 সেকেন্ডে আমাদের শেষ বেগ v = কত, v4 = কত আসলো 20 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 0.5 মিটার সেকেন্ড / 2। এবং তাহলে এই মোটামুটি এই মানগুলো দিয়ে আমরা এখন গ্রাফটা বসাবো। যাই হোক, তো আমরা দেখতেছি আমাদের এখানে বেগ এবং কি আমাদের সময় গ্রাফ যদি লক্ষ্য করি, প্রথম 5 সেকেন্ডে কী ছিল, 5 সেকেন্ডে আমাদের বেগ কত ছিল, 5 সেকেন্ডে বেগও 5 সেকেন্ড ছিল, 5 মিটার পার সেকেন্ড ছিল। যেমন আমরা দেখি এখানে যখন এই জায়গায় t1 0 সেকেন্ড, b1 0 মিটার পার সেকেন্ড। আমরা একটু গ্রাফে দেখা, এটা এই যে 0, এই জায়গায় 0 0, ঠিক আছে, বেগও 0 সময় 0। এরপরে যখন আমরা t2তে গেছি, এই যে t2, তখন 5 সেকেন্ড, বেগও 5 সেকেন্ড। অর্থাৎ এই যে এখানে ধরি, এখানে এই পর্যন্ত 5 বর্গ 5 একক, এরপর ও অক্ষরও 5 একক। তাহলে এখানে হচ্ছে আমাদের কি মানে সময় যখন 5 সেকেন্ড তখন বেগও কি 5 মিটার পার সেকেন্ড। এরপর আমাদের বলছে কি t3 যখন 5 সেকেন্ড তখন বেগও কিন্তু 5 সেকেন্ড। তার মানে এই ক্ষেত্রে সেম, এখানে কি আমাদের সমবেগ, তাই না, কোনো পরিবর্তন হয়নি। বেগ যখন 5 সেকেন্ড হয়েছে, 10 থেকে 5 দিলে তো 5 সেকেন্ড, তখন আমাদের বেগও কিন্তু 5 সেকেন্ড, সমবেগ, কোনো পরিবর্তন হয় না। তাহলে ওই এটা কী বোঝাচ্ছে, ওই এটা সমতরণ, ঠিক আছে, আর এই বিটা কি সমবেগ। ওকে, তারপর ভিসিটা লক্ষ্য করি, এরপর হচ্ছে এটা v3 কত, এটা ছিল t4 20 সেকেন্ড, v4 কত আমরা পেয়েছি, v4টা পেয়েছি এরকম, এই যে v4টা পেয়েছি আমাদের কত 20 মিটার পার সেকেন্ড। তাহলে হুট করে 20 থেকে সিতে হয়েছে কি সময় হচ্ছে 20 সেকেন্ড, তারপর আমাদের বেগটা কতটুকু বাড়ছে, বেগটা বের হয়েছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটাও কি আমাদের সমতরণ, তাই না। এই যে সময়ের পার্থক্য কত 20 - 10 = কত 10, আর বেগের পার্থক্য কত, বেগটা হচ্ছে আমাদের 15 থেকে কতটুকু হয়েছে 15 - 10, এই যে বেগটা ছিল এখানে, ঠিক আছে, এটা সুষম ত্বরণে উপরে উঠছে। তাহলে আমরা দেখতেছি এখানে এই বেগটাও কি আমাদের সুষম ত্বরণে, অর্থাৎ বিসি গ্রাফটা সুষম ত্বরণে, সময়ের সাথে সাথে এটা বাড়ছে। অর্থাৎ 15 থেকে 10 বাদ দিলে যেটা আসে সেটা হচ্ছে 5 সেকেন্ড, তারপর 20 থেকে 15 বাদ দিলে 5 সেকেন্ড, তাহলে মোট হচ্ছে 10 সেকেন্ড।
আর এখানে ত্বরণ তো সবসময় ফিক্স ছিল, কিছু ছিল 0.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ছিল, ঠিক আছে। তাহলে ত্বরণ ফিক্স ছিল, এই যে ত্বরণ ফিক্স ছিল এই সময়ের মধ্যে, অর্থাৎ এই জায়গায় যে ত্বরণ, এই জায়গায় সে ত্বরণ, এই জায়গায় সে ত্বরণ, তাহলে ত্বরণ ঠিক ছিল বিদায় আমরা এটা বলবো কি বিসি হচ্ছে সমত্বরণ। এর আগে দিয়ে এবিটা সমবেগ ছিল, আবার ওই এটা ছিল কি আমাদের সমত্বরণ, তাহলে ওই সমত্বরণ, এবিটা সমবেগ, বিসিটা সমত্বরণ। ওকে, এরপর যদি আমরা পরবর্তীতে যে ম্যাথটা আছে ওটা যদি একটু দেখি, আমরা এখন যদি যশোর বোর্ড 22 সালের প্রশ্নটা দেখি, ঠিক আছে। চালের বস্তা সহ একটা ট্রলির ওজন 196 নিউটন, ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হলো। এরপর প্রযুক্ত বল অপারেশন করা হলো। প্রথম প্রশ্ন, ট্রলিটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। এখন ধরে নাও এটা ট্রলি, ঠিক আছে, এটা চালের বস্তা। তো ট্রলিটা তো স্থির ছিল, আদিবেগ 0। এখন ট্রলিটার ওজন কত? ডব্লিউ ইকুয়াল 196 নিউটন। তো বলা হয়েছে যে 2 নিউটন ঘর্ষণ বল, এফকে ইকুয়াল কত? 2 নিউটন ঘর্ষণ বল প্রয়োগ করে কত মিটার? 10 সেকেন্ড যাবত 50 মিটার, 10 সেকেন্ডে 50 মিটার দূরটা ঠেলে নেওয়া হলো, ঠিক আছে। তো ঘর্ষণ বল কি বিপরীত কাজ করবে? যদি আমাদের বলটা এদিকে হয়, ঘর্ষণ বল তার বিপরীত দিকে। এখন আমরা জানি যে ঘর্ষণ বল দিয়ে দিছে এফকে ইকুয়াল কত? 2 নিউটন। কার্যকরী বল ইকুয়াল কি? কার্যকরী বল ইকুয়াল আমরা জানি প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল। তাহলে প্রযুক্ত বলটা বের করতে হবে, আমাদের বলছে প্রযুক্ত বল মান নির্ণয় করতে। তাহলে কার্যকরী বল মানে এই যে আমরা জানি এফ প্রাইম ইকুয়াল কি? এফ মাইনাস এফ কে। তাহলে এখান থেকে মানে এটা হচ্ছে কার্যকর বল ইকুয়াল প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। এখান থেকে আমরা বের করতে হবে প্রযুক্ত বলটা, তাহলে প্রযুক্ত বলকে এফ না, তাহলে এফ মাইনাস এফ কে ইকুয়াল কি? এফ প্রাইম। তাহলে এফ ইকুয়াল কী হবে? এফ ইকুয়াল হবে এফ প্রাইম প্লাস এফ কে, ঠিক আছে। তাহলে এফ ইকুয়াল কী হবে? এফ প্রাইম প্লাস এফ কে, কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। ওকে, এখন আমাদের বের করতে হবে কি? এই প্রযুক্ত বলটাই বের করতে হবে। তাহলে আমরা যদি খেয়াল করি এফ ইকুয়াল এফ প্রাইম প্লাস এফ কে, এটা বলে কি? প্রযুক্ত বল, আর এটা কি? কার্যকর বল অনেকবার বলা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, ঠিক আছে। তাহলে এফকের মান কত? এফকের মান হচ্ছে 2 নিউটন। আর এফ প্রাইম ইকুয়াল কি? আমরা জানি এম এ কত সেকেন্ডে কাজ করা হয়েছে? এবার 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব থেকে অধিকাংশ দূরত্ব নেওয়া হলো। এখন ট্রলিটার ওজন কত ছিল? ওজন ডব্লিউ ইকুয়াল হচ্ছে 196 নিউটন। আমরা জানি ডব্লিউ ইকুয়াল যদি 196, এমজি ইকুয়াল কত? 196, ডব্লিউর প্রতি এমজি লেখা যায়। তাহলে এখানে আমরা এমের মানটা বের করতে হবে। তাহলে জি এর মান 9.8 আর ইন্টু এম ইকুয়াল কত? 196, এমটা হচ্ছে 20 কেজি। তাহলে আমরা এখানে এই যে বস্তুটার ভর পেয়ে গেলাম। এমন বস্তুটার ভর কোন কাজে আসবে? আমরা জানি প্রযুক্ত বল সমান কি? এমে না, ঠিক আছে। তাহলে ওইখানে 20-এর সাথে যদি আমরা এই গুণ করি তাহলে কিন্তু আমরা কী বের করতে পারবো? বস্তুটার প্রযুক্ত বল বের করতে পারবো। তাহলে এম তো বের করলাম, এর লাগবে কি? এ লাগবে। তাহলে আমরা জানি কি? এসিক্যাল ইউটি প্লাস হাফ এড স্কোয়ার। তো এখান থেকে আমাদের এটা বের করতে হবে। তাহলে এটা নাই তো, তাহলে এসের মান কত? 50, ইর মান কত? 0 দ্বারা টি গুণ করার পর এটা 0 হয়ে গেছে। আর হাফ ইন্টু কত? টি এর মান 10 সেকেন্ড বলা হয়েছে না? টি ইকুয়াল 10 সেকেন্ড ছিল, তাহলে সময় টি ইকুয়াল 10 সেকেন্ড। আর আমাদের এটা ঘর্ষণ বল, আর এটা কী ছিল? কার্যকর বল কত? এটা প্রযুক্ত বল এম এ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই যে এর মানটা বের করে নিলাম। এখন আমাদের এর মানটা যদি আমাদের বের করতে হবে প্রযুক্ত বল, তাই না? প্রযুক্ত বল। তো কার্যকর বলটা কত? কার্যকর বলটা যদি বের করি, হ্যাঁ আমাদের কার্যকর বলটা বের করতে হবে মূলত কার্যকর বল, ঠিক আছে। কার্যকর বল ইকুয়াল কত? এম এ। তাহলে এম এর মান কত? 20 আর এর মান 1, তাহলে 20 মানে কার্যকর বলটা যে বলটা টেনে নিয়ে যাচ্ছে, তাহলে আমরা কত বললাম? 20 নিউটন, ঠিক আছে। এখন আমরা কী বের করবো? প্রযুক্ত বল বের করবো। তাহলে প্রযুক্ত বল ইকুয়াল, কার্যকর বল তো নাই, কার্যকর বল বের করে নিয়েছি। আবার প্রযুক্ত বল আমাদের তাও নাই, কিন্তু ঘর্ষণ বল দিয়ে দিছে, তাই না? তাহলে আমরা প্রথমে কার্যকর বলটা বের করলাম, এটা বের করে, আর বলটা বের করে বড় দিয়ে দিচ্ছে বিধায় আমরা কিন্তু কার্যকর বলটা বের করতে পারতেছি। তাহলে প্রযুক্ত বলটা হবে কি? কার্যকর বল এবং ঘর্ষণ বলে যোগ করলে কত? আমাদের 22 নিউটন আসছে, ঠিক আছে। এটা হলো আমাদের কনসেপ্ট। এরপর হচ্ছে আমাদের বল অপারেশনের পর ট্রলিটি কি 60 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে? অর্থাৎ বলটা অপারেশন করা হলো, এবার ট্রলিটি কি 60 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা? তো
তো দেখা যাক আমাদের এখানে গ থেকে পাই বস্তুটার ভর পাইছি কত, সালসহ বস্তুটার ভর 20 কেজি, ত্বরণ কত, ত্বরণ হচ্ছে এই কত, সময় কত 10 সেকেন্ড। এখন এই অবস্থায় বেগটা কত, শেষ বেগটা আমরা জানি না, তাহলে 10 সেকেন্ড পরে বেগ ইকুয়াল বি ইকুয়াল ইউ প্লাস এটি, আদি বেগ 0, এর মান কত 1 লিখলাম, আর টি কত 10 সেকেন্ড, তাহলে আমরা প্রায় 10 মিটার পার সেকেন্ড হচ্ছে 10 সেকেন্ড পরে বেগ। ওকে, এখন আমরা জানি তো আমাদের এখানে বের করতে হবে কি, মূলত আমাদের বলছে বল অপারেশন করা হলে, মানে বলটা আমরা প্রযুক্ত বলটা কি 0 করব, প্রযুক্ত বলটা এরকম আমরা ম্যাথ আরও করছি 0 নিউটন, ঠিক আছে। তাহলে এফ প্রাইম কার্যকর বল ইকুয়াল প্রযুক্ত বল মাইনাস এফকে, প্রযুক্ত বল মানে 0, আর এফকে তো ঘর্ষণ বল আছে 2 নিউটন সবসময়, তাহলে এফকে কত দিয়ে দিচ্ছে 2 নিউটন। তো আমরা জানি এফ প্রাইম ইকুয়াল কি এম এ প্রাইম, এখান থেকে আমরা এই প্রাইমটা জানি না, কারণ কি বল যখন অপারেশন করছে কোনো বস্তুর যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা হয় ততক্ষণ পর্যন্ত একটা ত্বরণে কাজ করে, আবার যখন বস্তুটার উপর বল প্রয়োগটা মানে স্থির করা হয়, বল প্রয়োগটা অফ করা হয়, তখনই আমাদের বস্তুটা কিছু একটু দূরে যায়, তখন এই ত্বরণে আর যায় না, যে ত্বরণ আমরা আগে ছিল সেই ত্বরণ আর নাই, কারণ কি যে বল প্রয়োগ করেছে ওই বলে বস্তুটা ওই ত্বরণে গেছে, এখন কিন্তু ত্বরণটা আরেকটা ভিন্ন একটা হয়ে যাবে, এখন এই ত্বরণটা বের করতে হবে, তাহলে এই ত্বরণটা অবশ্যই আমাদের এই কার্যকর ত্বরণে লিখতে হবে, ঠিক আছে। এম এ প্রাইম ইকুয়াল হচ্ছে -2, তাহলে এ প্রাইম ইকুয়াল কত, এম এর মান তো 20, এই ইকুয়াল কত আমাদের এত। এখন আমরা বি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2 এস অ্যাপ্লাই করে আমাদের কী বের করব, এখন কেন আমরা বি স্কোয়ার ইকুয়াল এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অ্যাপ্লাই করবো না, কারণ হচ্ছে আমাদের এখানে টিটা নাই, ওকে টিটা নাই, তো এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা কিন্তু এসের মান বের করে ফেলতে পারবো। এস ইকুয়াল বি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2 এস। এখন এখানে মনে রাখতে হবে বস্তুটা স্থির করা হয়েছে, বস্তুটা স্টপ করা হয়েছে, বল প্রয়োগ স্টপ করা হয়েছে, তাহলে কি আমাদের বস্তুটা কোথাও কোনো সময় না কোনো সময় থেমে যাবে, অর্থাৎ শেষ ব্যাগটা শূন্য আসবে। আর আদি ব্যাগ কোনটা, আদি ব্যাগটা হচ্ছে এইখানের যে শেষ ব্যাগ, মানে 10 সেকেন্ড বল প্রয়োগ করা অবস্থায় যে শেষ ব্যাগ সেটা হচ্ছে আদি ব্যাগ, তাহলে এই শিকাল হচ্ছে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইড বাই 2a। এখান থেকে আমাদের শেষ মানে বিটা, অর্থাৎ বিটা হচ্ছে আদি ব্যাগটা হচ্ছে 10, আর শেষ ব্যাগটা তো 0, কারণ কি শেষ ব্যাগটা বল প্রয়োগ স্টপ হয়ে গেছে, মানে বস্তুটা থেমে যাবে। এরপর আমরা যদি একটু ত্বরণের মান বসাই তাহলে আমরা 500 মিটার পাচ্ছি। এখন আমাদের এখানে লেখা আছে 60 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা, সরি এখানে ছিল আমাদের 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা, কেমন, অর্থাৎ আমরা এখানে দেখতেছি আমাদের অতিক্রান্ত দূরত্ব কতটুকু পাইছি 500 মিটার, আমাদের ছিল কত প্রশ্নে 600 মিটার, তাহলে কি আমাদের পথটা অতিক্রান্ত করতে পারবে না, তাহলে 600 মিটার পথ অতিক্রম করতে পারবে না, 500 মিটার যায়, ঠিক আছে 500 মিটার যায়, 600 মিটার অতিক্রম করতে পারবে না। ওকে, আমরা এরপর বরিশাল বোর্ড বাইজের প্রশ্নটা সলভ করতে যাব, ঠিক আছে। আচ্ছা, বরিশাল বোর্ডের প্রশ্নটা হচ্ছে এরকম যে সমান আয়তনের দুটি বস্তু এ ও বিকে 39.6 মিটার উচ্চতা থেকে বায়ুতে ছেড়ে দিলে এই বস্তুটি 3 সেকেন্ড পর ভূমিতে পড়ে, বি বস্তুটি তারপর ভূমিতে পড়ে, তাহলে এই বস্তুটা 3 সেকেন্ড পর ভূমিতে পড়ে আর বি বস্তুটা তারপর ভূমিতে পড়ে, বি বস্তুটি ওই বস্তুটির ভর যথাক্রমে 50 গ্রাম 100 গ্রাম। ওকে, ঘ নম্বর প্রশ্নে বলছে কোনো বাধা যদি না থাকে এই বস্তুটি কত সময় পর ভূমিতে পড়বে, তাহলে আমরা ধরে নিলাম এই বস্তুটা হচ্ছে এটা, আর এখানে আমরা মনে রাখবো কোনো একটা বস্তু যদি উপর থেকে নিচে পড়ে তখন আমাদের কিন্তু বাধা সৃষ্টি করে, এই বাতাসের বাধাটা হচ্ছে মূলত বস্তুর ওজনের বিরুদ্ধে ঘর্ষণ বল, ঠিক আছে। এটা বস্তু যদি উপর থেকে নিচে পড়ে তাহলে নিচে পড়লে একে বাতাসে বাধা সৃষ্টি করে, যেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, ঠিক আছে এফকে, আর নিচের দিকে যে টানে সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল এমজি, অর্থাৎ বস্তুর ওজনটাই নিচের দিকে করে। এখন কথা হচ্ছে এখানে বলছে কোনো বাধা না থাকলে এই বস্তুটি কত সময় পর ভূমিতে পড়বে, তো আমরা জানি এস ইকুয়াল কিউটি প্লাস হাফ জেড স্কোয়ার, এই সূত্রটা দিয়ে আমরা মূলত এখানে ইউটা তো তোমার স্থির ছিল আর টিটা তো আমাদের কত যে টিটা কেন আমরা শূন্য ধরবো, টিটা শূন্য ধরবো কারণ হচ্ছে যদি বস্তুতে বাধায় না থাকে তাহলে বস্তুটার সাথে সাথে পড়ে যাবে, কোনো সময় লাগবে না, ঠিক আছে। তাহলে এখানে এসটা কত 39.6 আর এখানে হাফ ইন্টু জি এর মান কত 9.8 আর টিটা বের করতে হবে, অর্থাৎ যদি বাধা না থাকে কত সময় পর বস্তুটা ভূমিতে পড়বে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ইউটি হচ্ছে আমাদের বস্তুটা তো স্থির ছিল, এখানে টির সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে, কিন্তু আমাদের টিটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমাদের বাধা না থাকে তাহলে কিন্তু টি এর মানটা বের করলে 2.84 সেকেন্ড পর পড়বে যদি বাধা না থাকে, আর যদি বাধা থাকে তাহলে কিন্তু 3 সেকেন্ড পর পড়ে, এই যে এখানে 3 সেকেন্ড পর পড়ার কথা, এই বস্তুটি 3 সেকেন্ড পর ভূমিতে পড়ে কেন, নিশ্চয় বাধা ছিল।
এখন বাধা না থাকা অবস্থায় কিন্তু 2.84 সেকেন্ড পর পড়বে। এবার ঘ নম্বর প্রশ্নটা যদি খেয়াল করে, বি বস্তুটি দেরিতে ভূমি পড়ার কারণ কি? দেখো আমরা কিন্তু এই বস্তুটার ক্ষেত্রে দেখলাম সে বাধা ছাড়া অবস্থায় 2.84 সেকেন্ডে পড়ে, আর যদি বাধা প্রদান করা হয় তাহলে কিন্তু সে 3 সেকেন্ড পড়ে। মানে এখানে 3 সেকেন্ড মানে হচ্ছে কেমন বাধা ছিল, ঠিক আছে, একটু ঘর্ষণ বল ছিল, বাতাসের বাধা ছিল। আর এরপরে কিন্তু আমাদের এই বস্তুটা পড়ছে, বি বস্তুটা পড়ছে, যেটা ভূমিতে পড়ে কি এই বস্তুর পর। তাহলে এই বস্তুর ক্ষেত্রে আমরা যদি এখানে অভিকর্ষ ত্বরণটা মানে আমরা যে এটা আছে, অর্থাৎ আমরা এখানে এস এর মান বসাই দিলাম, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার অ্যাপ্লাই করে আমরা মূলত এখানে কার্যকর ত্বরণটা বের করতে চাচ্ছি। এবং কার্যকর ত্বরণটা কি? আমাদের এখানে তো বাতাসে বাধা, বস্তুটা তো পৃথিবীর দিকে পড়বে, তাই না? তাহলে পৃথিবীর দিকে পড়লে যে এমজিটা আসবে ওইটাই হচ্ছে কি আমাদের কি কার্যকর বল, ঠিক আছে, কার্যকর বল। তো এই কার্যকর বলের কারণে যে ত্বরণ সৃষ্টি হয় সেটা হচ্ছে কার্যকর ত্বরণ। তাহলে কার্যকর ত্বরণ জি এটা বের করবো, ঠিক আছে। তো আমরা এখানে এক্স এর মান 39.6, ইউর মান তো 0, ইউর 0 হওয়ার কারণে টিটা 0 হয়ে গেছে, যাই হোক। আর হাফ ইন্টু জি এটা নাই, ঠিক আছে, অভিকর্ষ ত্বরণটা নাই। আর টি এর মান কত? 3 সেকেন্ড, অর্থাৎ ওই বস্তুটা পড়তে 3 সেকেন্ড সময় লাগছে, তাই না? তাহলে এখানে আমরা জি এটা বের করলাম 8.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা জানি কি এফ প্রাইম ইকুয়াল এফ মাইনাস এফকে। তো এখানে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে আমাদের মানে ঘর্ষণ বলটা বের করতে হবে, ঠিক আছে। তো কার ঘর্ষণ বল বেশি, ওই মূলত এখানে বি বস্তুটা নিচে ভূমিতে লেট করে পড়ার কারণ হচ্ছে তার বাতাসে বেশি বাতাস সৃষ্টি করছে, মানে ঘর্ষণ বল বেশি ছিল। কিন্তু এই বস্তুটা তার আগে পড়ার কারণ হচ্ছে ঘর্ষণ বল একটু কম ছিল। তারপর আমরা এটা বলতে পারি, ঠিক আছে, লজিক দিয়ে। এখন আমরা যদি এখানে সূত্র দিয়ে বের করি, তাহলে এফ কেটা বের করতে হবে। তাহলে এফ প্রাইম ইকুয়াল কার্যকর বল ইকুয়াল যদি এফ মাইনাস এফকে হয়, তাহলে এফ কে ইকুয়াল কী হবে? এফ মাইনাস এফকে না। তো আমরা জানি এখানে এফ হচ্ছে কত? এমজি। আর এফ প্রাইমটা তো আমরা বের করে নিচ্ছি, এই যে এফ প্রাইম, আর একটা হচ্ছে কি এফ প্রাইম হচ্ছে কার্যকর ত্বরণ। তো কার্যকর ত্বরণ জন্য কার্যকর বল ইন্টু কার্যকর বল বের করার জন্য কার্যকর ভর ইন্টু কি ভর তো সেম, কার্যকর ত্বরণটা আমরা জাস্ট লিখলাম জি, এটা বের করছি যে এটা এখানে বসাইলাম, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমরা এমটা কমন নিয়ে নিই, ঠিক আছে, এটা হচ্ছে কার্যকর ত্বরণকার, ওই যে আমাদের কার্যকর বলের কার্যকর ত্বরণ, ঠিক আছে, মানে যেটা আমরা জি এটা বের করছি। তারপর এখানে এফটা কি, এফটা হচ্ছে প্রযুক্ত বল, ঠিক আছে। তো দুইটা থেকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এম ইকুয়াল কি জি ইন্টু জি মাইনাস এ। এখানে প্রযুক্ত বল এর মানে আমাদের এখানে মূলত এটা যদি বস্তু হয়, বস্তুটার পৃথিবী যত বলের টানে এমজি, কিছু না কিছু বল থেকে যায়, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের মানে এমজি যদি আমরা একদম প্রযুক্ত বল চিন্তা করি, পৃথিবীর প্রযুক্ত বল যদি এমজি হয়, এখান থেকে ধরি এটা 20 নিউটন, ঠিক আছে, কিছুটা বাধাগ্রস্ত হবে। তাহলে ধরো 18 নিউটন, ঠিক আছে, 18 নিউটন থেকে 20 নিউটন থেকে ধরো আমি যদি 18 নিউটন বাদ দিই, ঠিক আছে, 18 নিউটন বাদ দিই, তাহলে কত? 2 নিউটন। এই 2 নিউটনটা হচ্ছে কি আমাদের মানে বাধাগ্রস্ত হয়েছে, এই 2 নিউটন বলটা বাতাসে বাধা প্রদান করছে, ঠিক আছে। আর 20 নিউটন ছিল প্রযুক্ত বল, তাহলে 18 নিউটনটা হচ্ছে কি কার্যকর বল। তাহলে মূলত এইখানে যেটা পড়বে সেটা হচ্ছে কি 18 নিউটন বলে, যেটা হচ্ছে আমাদের কি আমাদের কার্যকর বল এফ প্রাইমটা, ঠিক আছে। কিন্তু এফটা কত ছিল? মূলত 20 নিউটন বলে একটা বস্তুকে 20 নিউটন বলে টানা হয়েছে, পৃথিবী 20 নিউটন বলে টানছে। কিন্তু বাতাসে বাধার কারণে 20 নিউটন বলে তো হবে না কাজ, তাই না? তাহলে ধরো 18 নিউটন কাজ করলো, তাহলে এই যে 18 নিউটন কাজ করলো এটা হচ্ছে মূলত এফ প্রাইম। আর এই যে এফ ইকুয়াল 20 নিউটন এটা হচ্ছে প্রযুক্ত বল, অর্থাৎ এফ প্রাইমটা হচ্ছে কার্যকর বল আর এফটা হচ্ছে প্রযুক্ত বল, অর্থাৎ এই এতটুকু কাজ করবে। আর 2 নিউটন হচ্ছে কি ঘর্ষণ বল, ঠিক আছে, এটাই। তো এখন আমাদের এখানে এই যে এম যেটা হচ্ছে কি আমাদের প্রযুক্ত বল ছিল, তাহলে এটা কিন্তু 9.8, আর এটা কিন্তু আমরা জি কার্যকর বলটা বের করে নিয়েছি, কার্যকর ত্বরণ। তাহলে এখান থেকে এম কমন নিলে এম ইন্টু জি মানে জি এ, এম এর বড় হচ্ছে 0.1 আর জি হচ্ছে 9.8 আর জি হচ্ছে 8.8। তাহলে এফকেটা কতটুকু আসবে? আমরা যদি এখান থেকে বিয়োগ দিই, গুণ করার পর আমাদের 0.1 নিউটন কী আসবে? ঘর্ষণ বল আসবে। ঘর্ষণ বল কত আসবে? 0.1 নিউটন। ওকে, তাহলে আমাদের এই বস্তুটার ঘর্ষণ বল হচ্ছে 0.191 নিউটন।
তাহলে বি বস্তুটা যদি ঘর্ষণ বল বের করতে পারি, যার ঘর্ষণ বেশি হবে সে পড়তে সময় বেশি নেবে, ঠিক আছে, তাহলে সে দেরিতে পড়বে, এরকম আর কি ব্যাপারটা। এখন ভি এর ক্ষেত্রে আমরা কি বের করব, আমরা এখানেও ঠিক একইভাবে ঘর্ষণ বল বের করব, অর্থাৎ ঘর্ষণ বল বের করে আমরা এখানে দেখি ঘর্ষণ বল কত আসে। তো আমরা যদি খেয়াল করি, আমরা জানি বি এর ক্ষেত্রে এফ প্রাইম ইকুয়াল কি এফ মাইনাস এফ কে, কার্যকর বল ইকুয়াল প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তো এখানে প্রযুক্ত বল তো এমজি সবসময়, ঠিক আছে, কিন্তু এফ কেটা কত ছিল 0.1, যেটা আমরা 1 নং থেকে পাইছি, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, ঠিক আছে। আবার এফ প্রাইম প্রযুক্ত বলটা কত এমজিবি। এখন আমরা তো জিবিটা বের করব, ঠিক আছে, এমজিটা কি জিবিটা বের করব, কার ওই এর হেল্প নিয়ে। তাহলে এমজিবি ইকুয়াল হচ্ছে কি এমজিবিটা হচ্ছে এমজি মাইনাস 0.1, তাহলে জিবি হচ্ছে কত 0.051। এই যে আমাদের বস্তুটার ভর হচ্ছে 50 গ্রাম ছিল, তাই না, বি বস্তুর ভর ছিল কত 50 গ্রাম, তাহলে 50 ভাগ কত 100 ইকুয়াল 0.05 গ্রাম। এখান থেকে আমরা যদি 0.05 লিখি, আর জির মান 9.8, আর ঘর্ষণ বলটা 0.1 ছিল, আর তারপর হচ্ছে আমাদের এখানে বস্তুটার ভর দিয়ে আবার ভাগ দিই, আমরা জিবিটা পাবো 7.8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি দেখলাম, জি এটা দেখলাম কত 8.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, আর জিবিটা কত দেখলাম, জিবিটা দেখলাম 7.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমাদের এখানে দ্বিতীয় বস্তুটার কার্যকর ত্বরণ হচ্ছে 7.8, আর প্রথম বস্তুটার কার্যকর 8.8। এই কারণে প্রথম বস্তুর কার্যকর ত্বরণ বেশি থাকার কারণে এ কিন্তু দ্রুত পড়তেছে, আর দ্বিতীয় বস্তুর কার্যকর ত্বরণ হচ্ছে 7.8, যার কারণে সে শেষে পড়ছে, ঠিক আছে। আমরা নেক্সটে কপিকল সংক্রান্ত সমস্যা নিয়ে আসবো। এতটুকু থাকলো, আজকে অনেক লং ভিডিও হয়ে গেছে। পার্ট 3-তে আমরা কপিকল সংক্রান্ত যতগুলো সমস্যা আসছে এই যে সবগুলো সমস্যা সমাধান করে দিব। ওকে, খোদা হাফেজ।